একটা পরিচিত অনুভূতি ঘিরে ধরে রেখেছে উর্বিকে আপাতমস্তক। সে তাকিয়ে আছে মানুষটার দিকে, যে এসেছিল অনাকাঙ্ক্ষিতভাবে, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে। আর আজকের এই আশাটা, এটা অনাকাঙ্ক্ষিতভাবে কি? রাওনা ভিজে জবজবে হয়ে গিয়েছে। উর্বি মোমবাতি হাতে নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। রানব কাঁপছে, ফর্সা রঙের পরিণত মুখটা ঠান্ডায় জমে নীলাভ হয়ে গিয়েছে। কাঁপতে কাঁপতে উর্বির চোখে চোখ রেখে বলে, কি? উর্বি অস্ফুট স্বরে বলে, কি? আমি তো সেটাই বলছি, কি? আরে ভেতরে আসতে দেবে না আমাকে? দরজা আটকে দাঁড়িয়ে আছো তুমি। উর্বি লজ্জা পেয়ে সরে দাঁড়ায়। বাইরে যে মানুষটা ভিজছে সেদিকে ভ্রুক্ষেপ করেনি এতক্ষণ। দরজার পাশে সরে দাঁড়িয়ে মোমবাতিটা কিছুটা নিচু করে হাতে ধরে রাখে। রাওনাপ ভেতরে ঢোকে। সে অনবরত কাঁপছে। উর্বি দরজা লাগিয়ে দেয়। রাওনাপ উর্বিকে এক পলক দেখে সে ঠক ঠক করে কাঁপলেও কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এখন আমার ইচ্ছা করছে একটা সিগারেট খেতে। উর্বি দরজা লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে ঠান্ডা গলায় রাওনাপকে বলে, আমার ভাইয়ের সিগারেট খায়, তার প্যাকেট থেকে একটা এনে দেব? রাওনাপ কাঁপতে কাঁপতে হেসে ফেলে, না থাক, তুমি আমাকে এক কাপ চা দাও, ইটস অ্যান এমার্জেন্সি। কথাটি বলে রাওনাপ উর্বির ঘরের দিকে যাওয়া শুরু করে। উর্বি তাকে তাকে দেখে রাওনাপকে। রাওনাপকে দেখে তার মনে হচ্ছে সে বহুবার এ বাড়িতে এসেছে। অত্যন্ত স্বাভাবিকভাবে সে সোজা উর্বির শোবার ঘরে ঢোকে। উর্বি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তার পিছু পিছু যায়। রাওনাপ রীতিমতো হাসি দিয়ে শুরু করেছে। উর্বি আলমারি থেকে একটা পরিষ্কার তোয়ালে বের করে রাওনাফের দিকে এগিয়ে দেয়। নিন, মাথাটা মুছে ফেলুন, সর্দি লেগে যাবে। রাওনাপ নিশ্চুপ হাসি দিয়ে তোয়ালেটা নিয়ে মাথা মুছতে থাকে। উর্বি ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে আসে, তার হাতে কিছু কাপড়। রাওনাপ তোয়ালে রেখে তাকায়, বলে, কি ওগুলো? ভাইয়ার ধোয়া পাজামা আর পাঞ্জাবি? সব তো ভিজিয়ে ফেলেছেন, এখন এভাবে থাকবেন, নিন এটা পরে নিন, আপনার ফিট হয়ে যাবে, আমি চা নিয়ে আসছি। রাওনাপ হাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে নেয়। উর্বি চা বানিয়ে নিয়ে এসে দরজায় টোকা দেয়, আসবো? হ্যাঁ এসো। উর্বি ভেতরে ঢোকে। চায়ের কাপটা রাওনাফের দিকে এগিয়ে দেয়। রাওনাপ চায়ের কাপটা নিতে নিতে বলে, একটু লেবু হলে ভালো হতো। উর্বি অবাক হয়, এত স্বামীদের মতো আবদার করছে কেন? কয়েক মুহূর্ত রাওনাফের দিকে তাকিয়ে থেকে উর্বি লেবু আনতে রান্নাঘরে যায়। রাওনাফ হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে থাকে। লেবু চিপে রাওনাফের কাপে দিতে দিতে উর্বি বলে, আপনি এখানে কেন এসেছেন? আমি তো আপনাকে মেসেজ দিয়েছি, পড়েননি ঠিকভাবে। রাওনাফ কাপে চুমুক দিয়ে গা ছাড়া ভঙ্গিতে বলে, হ্যাঁ পড়েছি। আমি এখানে এই কাছে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে। ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, অন্যায় করে ফেললাম। উর্বি মাথা নিচু করে মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, না। তারপর আবারও থেমে থেমে জিজ্ঞেস করে, কি গুরুত্বপূর্ণ কাজ আপনার এখানে? রাওনাপ চা শেষ করে তারপর নিচু গলায় বলে, বলবো, তার আগে আমাকে কিছু খেতে দাও, খিদেই আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে, মানুষটা এত দূর থেকে এলো, তার উপরে এই অবস্থা। উর্বি শুরুতে মাথায় রাখা উচিত ছিল, কিন্তু এই রাতে রাওনাপকে কি খেতে দেবে সে? অলসতার জন্য উর্বি নিজের জন্য কিছুই রান্না করেনি রাতে। সে রাওনাফের দিকে তাকে বলে, আমাকে 20 মিনিট সময় দিন, আমি আসছি। রাওনাফ মাথা ঝাঁকায়। উর্বি দৌড়িয়ে রান্নাঘরে যায়। তাকে ঝটপট কিছু বানাতে হবে, কিন্তু কি করবে সে? টেবিলে দুপুরের কিছু শুকনো ভাত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তখনই তার মাথায় একটা উপায় আসে। সে পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি করে কাটতে থাকে। তার হাতের গতি তীব্র। হঠাৎ রাওনাপ রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। উর্বির পেছনে দাঁড়িয়ে বলে, তুমি শর্মির ফোন ধরছিলে না কেন? মাগো! উর্বি আচমকা ভয় পেয়ে লাফিয়ে ওঠে। সে বুঝতেই পারেনি রাওনাপ এখানে এসেছে। বুকে থুতুরি দিয়ে সে রাওনাপকে বলে, আপনি এখানে এসেছেন কেন? রাওনাপ হতভম্ব হয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। এভাবে উর্বি ভয় পেয়ে যাবে সে বোঝেনি। সে এদিক ওদিক তাকিয়ে বলে, এখানে কোথাও তো লেখা নেই আমি আসতে পারবো না, তাই চলে এসেছি। পুরুষ মানুষের রান্নাঘরে ঢোকা আমার একেবারে পছন্দ না, আপনি রুমে গিয়ে বসে থাকুন, আমি আসছি। রাওনাপ উর্বির হাতের দিকে তাকিয়ে বলে, এটা কি করছো? ভাত ভাজি করছি।
এটা আবার কি? ফ্রাইড রাইসের বাংলা ভার্সন। ছোটবেলায় মা ঝটপট করে বানিয়ে দিত স্কুলে যাওয়ার জন্য। ও আচ্ছা, ইন্টারেস্টিং। খেতে দেখতে হয় তবে। আচ্ছা তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না, শর্মির ফোন ধরছো না কেন? উর্বি হাতের কাজ থামিয়ে মাথা নিচু করে ফেলে, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আপনাকে তো মেসেজে বললাম আমি একটু স্পেস চাই, সবাই যেন আমাকে ফোন না দেয়, তাহলে আমি কারো ফোন কেন ধরব? রাওনাফের দৃষ্টি উর্বির নিচু করে রাখা মাথার চুলে সিঁথিতে নিবদ্ধ। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে অত্যন্ত স্বাভাবিক গলায় বলে ওঠে, তাহলে আমিরুনকে বারে বারে ফোন দিয়ে শর্মি কি করছে? স্কুলে টিফিন ঠিক মতো নেয় কিনা, মা ওষুধ খায় কিনা, আমি হসপিটাল থেকে ফিরেছি কিনা, অন্তরা শরীর খারাপ করে কিনা, নাবিল শাইমির রেজাল্ট কবে দেবে, সব কেন জানতে চাও? তখন স্পেস নিতে অসুবিধা হয় না তোমার মৃদুলা উর্বি? উর্বি ধাক্কার মতো খায়, চমকে উঠে মাথা তুলে তাকে হাত থেকে ছুরি ফেলে দেয়। আমিরুন সব বলে দিয়েছে। কি অস্বস্তিকর একটা ব্যাপার। উর্বির চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই। এমনটা উর্বির অপ্রত্যাশিত ছিল। আমিরুনের ওপর ভীষণ রাগ হচ্ছে উর্বির। উর্বি ঘামতে থাকে, রণব তার দিকে তাকিয়ে আছে, তার মুখ ভাবলেশীন। উর্বি তোতলাতে তোতলাতে বলে, এমনি আমার আর 5 মিনিট লাগবে, আপনি কি এই রান্নাঘরে বসে খাবেন নাকি রুমে যাবেন? যাচ্ছি, অস্ফুট স্বরে বলে রণব চলে যায়। উর্বি ফ্যাকাশে মুখ নিয়ে আগুনের দিকে তাকিয়ে থাকে। রাওনফ খাচ্ছে। উর্বি রাওনফের সামনে বসেছিল। মোমবাতির টিমটিমে আলোয় তাকে কিছুক্ষণ দেখে উর্বি উঠে দাঁড়ায়। রাওনফের ভেজা কাপড়গুলো মেলে দিতে হবে, তাই সে ব্যালকনিতে চলে যায়। কাপড়গুলো মেলে দিয়ে নিজের এহেন কাণ্ডে সে যার প্রাণেই অবাক হয়। এমন কাজ যে সে কখনোই করেনি, আজ করলো কেন? কেন একজন স্ত্রীর দায়িত্ব পালন করার মতো এই সহজাত আচরণটা করে ফেলল অত্যন্ত স্বাভাবিকভাবে, কোনো সংকোচ ছাড়াই। কাপড় মেলে দিয়ে উর্বি ধীর পায়ে রাওনফের দিকে এগিয়ে আসে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। রাওনফ চামচ দিয়ে খাচ্ছে, খেতে খেতে বলে, আসলেই বেশ ভালো খেতে এটা। তেমন ভালো নয়, তবে আপনার পেটে খিদে ছিল তাই বেশি ভালো লাগছে। উর্বি নিচু স্বরে বলে, মানুষটাকে খেতে দেখতে তার খুব ভালো লাগছে। আরও ভালো কিছু খাওয়াতে না পেরে একটা সূক্ষ্ম অপরাধ বোধ হচ্ছে মনে। কিন্তু সময় যে খুবই অল্প, তাই ঝটপট করে যা পেরেছে করেছে। খাওয়া শেষ করে রাওনফ তার হাত থেকে ঘড়িটা খুলে রেখে দেয়। উর্বি বলে, এবার বলুন এখানে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছিলেন আপনি হাসপাতাল ডাক্তারি রেখে? হঠাৎ ধপ করে আওয়াজ হয়, শব্দটা বাইরের আঙিনা থেকে এসেছে। রাওনফ মাথা তুলে উর্বির দিকে তাকায় জিজ্ঞাসু দৃষ্টিতে। উর্বি বলে, বাড়ির কয়েকটা ঘরের রিনোভেশনের কাজ চলছে। বাইরের স্টোর ঘরে ভাইয়া কিছু সিমেন্টের বস্তা রেখেছিলেন, সেখানে টিনের আলগা ছাউনি সম্ভবত খুলে পড়ে গিয়েছে ঝড়ো বাতাসে। আমি যাই ঠিক করে দিয়ে আসি, নয়তো বস্তাগুলো সব ভিজে যাবে। কিন্তু তুমি তো ভিজে যাবে যে? রাওনফের কথা শেষ হওয়ার আগে উর্বি হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। রাওনফ উর্বির যাওয়া দেখে বিছানার এক পাশে চুপচাপ বসে থাকে। টিনের ছাউনি তুলে ধরে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে উর্বি, ঠিক জায়গা মতো ঠিক করতে পারছে না। কিন্তু বৃষ্টি তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। পায়ের কাছে স্তূপ করে রাখা বালি ভিজে যাতা অবস্থা। সবকিছুই রেনোভেশনের জন্য কিনে রেখেছিল রেজাউল কবির। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। উর্বির এবার বেশ ভয় ভয় লাগছে। বৃষ্টির পানি অসম্ভব ঠান্ডা। এখন বোঝা যাচ্ছে কেন রাওনফ এভাবে ঠক ঠক করে কাঁপছিল। ছাউনি ঠিক করে দেওয়ার আগে খুব নিকটে একটা বিকট আওয়াজ, পরপর বাস পড়ে। রাওনফ বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে হেঁটে সদর দরজা পেরিয়ে বৃষ্টির উপেক্ষা করে আঙিনায় চলে যায় স্টোর ঘরের কাছে। উর্বি আতঙ্কিত মুখে কান চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলছিল। কয়েক মুহূর্ত আগে তার শরীর থেকে প্রাণটা বেরিয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। রাওনফ বৃষ্টি গায়ে মাখিয়ে এগিয়ে যায়, উৎকণ্ঠা নিয়ে বলে, আর ইউ ওকে? উর্বি নিজেকে ধাতস্থ করে বলে, ঠিক আছি। আপনি এলেন কেন? ভিজে গেলেন যে? কথাটা বলে উর্বি পুনরায় টিনের ছাউনি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাওনফ পেছন থেকে বলে, মে আই হেল্প ইউ? না, দরকার নেই। বাকিটা বলার আগে ধপ করে উর্বি ছাউনিটা হাত থেকে ফেলে দেয়। ঝড়ো হাওয়া ছাউনিটাকে খানিকটা সামনে উড়িয়ে নিতে উর্বি ধরতে গেলে পা পিছলে পড়ে যায়। রাওনফ দাঁড়িয়ে দাঁড়িয়ে উর্বির চঞ্চলতা অবলোকন করছিল।
কাজটা যতটা সহজভাবে করা যেত এই মেয়ে জটিল করেছে। উর্বিকে বালির স্তূপে মুখ থুবড়ে পড়তে দেখে সেও ছুট লাগায় উর্বিকে টেনে তোলার জন্য। হাত বাড়িয়ে দিতে উর্বি নির্দ্বিধায় রাউনাফের হাতে হাত রাখে। রাউনাফ টেনে তোলে। বালি পানিতে পুরো মাখামাখি অবস্থা, উর্বির গা গুলিয়ে উঠছে। রাউনাফ উর্বির দিকে এক পলক তাকিয়ে সামনে এগিয়ে যায়। ছাউনিটা তুলে এনে জায়গা মতো রেখে কয়েকটা ইট দিয়ে প্রাথমিকভাবে চাপা দিয়ে দেয়। যদিও শেষ রক্ষা হয়নি, সিমেন্ট ভর্তি বস্তাগুলো ভিজে গিয়েছে ইতিমধ্যে। তবে বাকিটা রাত আর ভিজবে না, বৃষ্টির বেগ বাড়ছে। অবশ্য বিদ্যুৎ চমকানো কমেছে। রাউনাফ ঘাড় ঘুরিয়ে উর্বির দিকে তাকিয়ে বলে, এই হালকা ছাউনিটা ঠিক করে দিতে পারছিলে না এতক্ষণ ধরে? আমি আপনার মতো লম্বা নই, তাই বেগ পেতে হচ্ছিল। নিচু স্বরে জবাব দেয় উর্বি। রাউনাফ বলে, ঠিক আছে, চলো ভেতরে, তোমাকে একটা হাঁসের ছানার মতো লাগছে। মনে হচ্ছে এইমাত্র কাদা পানিতে সাঁতার কেটে ডাঙায় এসেছ। কথাটা বলে রাউনাফ ঘুরে হাঁটতে থাকে। উর্বি লাজুক হাসি হাসে। কয়েক মুহূর্ত লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে রাউনাফের পিছু পিছু যায়। ঘরে ঢুকে উর্বি রেজাউল কবিরের আরেক সেট পাজামা পাঞ্জাবি রাউনাফকে বের করে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। দীর্ঘ সময় নিয়ে সে গোসল করে বেরিয়ে আসে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। কিন্তু তার মন এখনো খুঁত খুঁত করছে। মনে হচ্ছে শরীরের কোথাও না কোথাও বালিকণা থেকেই গিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে উর্বি রাউনাফকে জায়নামাজে আবিষ্কার করে। এশার সালাত আদায় করে মোনাজাত ধরেছে। কিছুক্ষণ তাকিয়ে থাকে সে, তারপর চোখ সরিয়ে নেয়। সালাত আদায় করে রাউনাফ জায়নামাজে যথাস্থানে রেখে দেয়। হাতে ফোনটা নিয়ে নেয়। ফোনটা পুরো সুইচ অফ হয়ে আছে। শর্মিকে জানানো হয়নি এখানে এমন লোডশেডিং থাকবে, কে জানতো। উর্বি তোয়ালাটা হাত থেকে জায়গা মতো রেখে রাউনাফের দিকে ঘুরে তাকায়। তার গায়ে বেগুনি রঙের একটা সুতি শাড়ি, ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তার ফর্সা গাল দুটো ঠান্ডায় গোলাপি আভা ধারণ করেছে। গভীর এবং সরলই বাদামি চোখের চাহনি। রাউনাফ চোখ সরিয়ে নিয়ে চোখ নামিয়ে রাখে। উর্বি অত্যন্ত ঠান্ডা গলায় বলে, বলুন কি কাজ ছিল এই মফস্বলে? কোনো সেমিনার? রাউনাফ দৃষ্টি ঘুরিয়ে নিভু নিভু জ্বলতে থাকা মোমবাতির দিকে তাকায়। সে অত্যন্ত ঠান্ডা গলায় বলে, মা বলেছে এখান থেকে তার পুত্রবধূকে নিয়ে কাল সকালে ঢাকায় ফিরে যেতে হবে, তাই এলাম। উর্বি তাকিয়ে আছে। রাউনাফের দৃষ্টি মোমবাতির দিকে। উর্বি এক দৃষ্টে তাকিয়ে থাকে রাউনাফের দিকে। সামান্য একটা বাক্য শুনে তার এমন দুর্বল লাগছে কেন, হাত পা কাঁপছে কেন? নিজের অনুভূতিকে পাত্তা না দিয়ে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আপনাকে তো বলে এসেছি কিছুদিন স্পেস চাই, তা জানা সত্ত্বেও এলেন কেন? রাউনাফ এবার উর্বির দিকে তাকায়। স্বাভাবিক ও স্পষ্টভাবে বলে, বলছে স্পেস দেব, ডিভোর্স চাইলেও পাবে, তবে তার জন্য ঢাকা তোমাকে ফিরতে হবে। এভাবে হুট করে তো কিছু হয় না মৃদুলা উর্বি, তাই না? আর তাছাড়া তোমাকে না নিয়ে গেলে আমাকে মেলা ঝামেলা পোয়াতে হবে, তা তো নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছ, তাই না? উর্বি ম্লান হাসে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ও তার মানে যাতে আপনাকে কোনো ঝামেলা পোহাতে না হয় সেজন্য আপনি এসেছেন নিতে আমায়। রাউনাফ এবার সরাসরি উর্বির চোখের দিকে তাকায়। গলার স্বর যথেষ্ট নমনীয় রেখে প্রশ্ন করে, কেন তুমি কি আশা করো আমার আশার পেছনে অন্য কোনো কারণ থাকুক, বিশেষ কোনো ব্যক্তিগত কোনো কারণ থাকুক? উর্বি চোখ সরিয়ে নেয়, নামিয়ে নেয় চোখ। হাত দিয়ে শাড়ির আঁচল খামচে ধরে শক্ত করে রাউনাফ ডাকে, মৃদুলা উর্বি বলুন। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে উর্বি, এদিকে তাকাও। উর্বি তাকায় না। রাউনাফ বলে, এত দোটানায় কেন ভুগছে উর্বি? তুমি কি বুঝতে পারছো না তুমি কি চাও? উর্বি চুপ করে থাকে। হঠাৎ তার চোখ থেকে মুক্তোর দানার মতো দুফোঁটা পানি গাল বেয়ে বেরিয়ে পড়ে। রাউনাফ সেদিকে তাকিয়ে আছে। হুট করে হাত বাড়িয়ে সেই পানির ফোঁটা শেষ হয়। উর্বি নড়ে চড়ে ওঠে। রাউনাফ বলে, চোখের পানি যদি কোনো কাজে লাগতো, যেমন ধরো কোনো ঔষধ বানাতে কাজে লাগতো, তাহলে তুমি এতদিনে কোটিপতি হয়ে যেতে মৃদুলা উর্বি। উর্বি কিছু বলে না। রাউনাফ বলতে থাকে, ডিভোর্স চাও, দিয়ে দেব, তাতে কাঁদতে হয় এভাবে প্রতিদিন? দুজনে বসে আলোচনা করার বিষয়টা, একা একা রাতে ফুপিয়ে কাঁদার বিষয় না। উর্বি চেঁচিয়ে ওঠে, আপনাকে আমি বলেছি আমি ডিভোর্স চাই, আমি ডিভোর্সের জন্য কাঁদি?
কেন একই কথা বারবার বলছেন? আচ্ছা রিল্যাক্স হও, শান্ত হও। ডিভোর্স চাও না, তার মানে সংসার করতে চাও, তাই তো? উর্বি চুপ করে থাকে। রানব বলতে থাকে, কি জ্বালা? বলবে তো, হয় ডিভোর্স নয় সংসার, যে কোনো একটা তো চাইতে হবে। উর্বি নীরবতা ভেঙে ফুপিয়ে ওঠে। রানব মৃদু স্বরে বলে, উর্বি, আমি বুঝতে পারছি তুমি কোথাও আটকে গিয়েছো, কোনো সমস্যা হচ্ছে তোমার, কোনো ভয়াবহ সমস্যা, যা থেকে তুমি ছাড়া পেতে মরিয়া হয়ে উঠেছ। যে কোনো সমস্যার সমাধান করতে হলে অবশ্যই কারো সাহায্য দরকার হয়। আমি কি তোমার সেই উপকারী বন্ধুটি হতে পারি, যার সাথে যে কোনো সমস্যা মন খুলে বলা যায়? সাইকিয়াট্রিস্টের সাথে আমি নিয়মিত কথা বলি উর্বি, তুমি নিজে না চাইলে এই সমস্যা থেকে বের হতেই পারবে না। রাউনাপ ক্রন্দনরত উর্বির দিকে তাকিয়ে থাকে। কথাগুলো বলে উর্বি কান্না থামিয়ে রাউনাফের দিকে তাকায়, তারপর ধরা গলায় বলে, আমি যদি বলি আমি আপনার সাথে সংসার করতে চাই, ওই বাড়িতে ফিরতে চাই, তাহলে আপনি কি করবেন? আমি তোমায় কাল সকালে নিয়ে যাব। ঠান্ডা গলায় জবাব দেয় রাউনাফ। আর যদি আপনি জানতে পারেন আমি যাকে নিজ হাতে ধরে আপনার সংসারের ঘরণী করে নিয়ে গেছেন, আপনি যাকে, সে একটা অতি ফালতু দুশ্চরিত্র নষ্টা মেয়ে মানুষ, তাহলে আপনি সেদিন কি করবেন? রাউনাপ উর্বির দিকে তাকিয়ে থাকে। কথাটি শুনে উর্বি বলে ওঠে, কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন কি করবেন? তখন কি নিজের জীবনের সাথে আপনি আমাকে জড়াতে চাইবেন? বলুন। রাউনাপ প্লান হাসে, ঠান্ডা গলায় বলে, আমার মনে হয় আজ থেকে 5 মাস 13 দিন আগে আমি একজন অতি ফালতু নষ্টা দুশ্চরিত্রা মেয়ের সাথে নিজের জীবন অত্যন্ত নাটকীয়ভাবে জড়িয়ে ফেলেছি। দ্বিতীয়বার আবার কিভাবে জড়াবো? উর্বি তাচ্ছিলের হাসি হাসে, মজা ভাবছেন আপনি, তাই না? আপনি যদি আমার অতীত জানতে পারেন তাহলে ভুলেও চাইবেন না আমায়, শুধুই ঘৃণা করবেন আমায়, থুতু ফেলবেন আমার নামে। রাউনাপ দীর্ঘ সময় উর্বির দিকে তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, আচ্ছা বলো তো তোমার অতীত। কখনো কাউকে ঘৃণা করিনি, এই ঘৃণার টেস্ট কি রকমের, স্বাদ নিতে চাচ্ছি আমি। বলতে বলতে রাউনাপ বিছানায় দুহাত মাথার পেছনে দিয়ে আধশোয়া হয়ে বসে পড়ে। উর্বির দিকে তাকে বলে ওঠে, ও আরেকটা কথা, আরেকটা মোমবাতি জ্বালিয়ে দাও প্লিজ, এটা তো ফুরিয়ে গেল, অন্ধকারে তোমার অতীত শুনতে ভালো লাগবে না? উর্বি কান্না থামিয়ে অবাক হয়ে রাউনাফের দিকে তাকিয়ে আছে। দেখছে সে তার সামনের স্বাভাবিক ভঙ্গিতে বসে থাকা পুরুষটিকে। হু হু করে বাতাস বইছে বাইরে, অসময়ে বৃষ্টি বেশ গুছিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রকৃতিতে। উর্বি একটা মোমবাতি জ্বালিয়ে রাউনাফের কাছে আসে, বিছানার পাশে টেবিলে রেখে দেয়। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে আছে, মোমবাতির আলোয় কাছ থেকে উর্বির ফর্সা গাল, গোল মুখটা সোনালি বর্ণের দেখাচ্ছে। রাউনাফ একটা বালিশ টেনে নেয় নিজের হাতের নিচে, বেশ গুছিয়ে বসে আছে সে, তাকিয়ে আছে উর্বির চোখের দিকে। উর্বি রাউনাফের থেকে একটু দূরেই মুখোমুখি হয়ে বসে। তাকে অনেকটা শান্ত লাগছে, চোখ মুখ স্বাভাবিক, বৃষ্টির বেগ কিছুটা কমে। উর্বি নীরবতা ভেঙে বলা শুরু করে, বিয়ের আগে আমার একজনের সাথে সম্পর্ক ছিল, বহু বছরের সম্পর্ক। আমার কলেজ জীবন থেকে শুরু, সিনিয়র ছিল সে, আমার অপোজিশন পার্টির একজন ফর্মার মিনিস্টারের ছেলে। এই জন্য তার অনেক ঠাটবাট ছিল শহরে। প্রণয় অত্যন্ত গভীর ছিল। সময় যত যেতে থাকলো, সম্পর্ক যত পুরনো হতে থাকলো, আমি ধীরে ধীরে বুঝতে পারলাম সে একটু অস্বাভাবিক। আমাকে নিয়ে অতিরিক্ত ছিল সব কিছুতে তার। প্রথম বিষয়টা প্রেমিকের পাগলামি ভেবে মানিয়ে নিতাম, কিন্তু ধীরে ধীরে সব কিছু অতিরিক্ত হয়ে উঠল। সে স্বভাবে ছিল বদরাগী, জেদি, এতটুকুই দোষ চোখে পড়েছিল শুরুতে, মানিয়ে নিয়েই অনুভূতি দেওয়া শুরু করেছি। কিন্তু একটা সময় আবিষ্কার করলাম মানুষটা খুবই ত্রুটিপূর্ণ। বড়লোকের বকে যাওয়া ছেলের যত বদগুণ থাকতে পারে প্রায় সবগুলো গুণেই তার মধ্যে ছিল। গুন্ডামি, নেশা করা, মারামারি সব কিছুই করতো সে। আমি সব মেনে নিয়েছিলাম, ভাবতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, দিন দিন সে আরও উচ্ছন্নে যেতে থাকে। তার সাথে বাড়তে থাকে আমার প্রতি তার মানসিক অত্যাচার। প্রচুর পাগলামি করতো আমায় নিয়ে, ভালোবাসার নামে গলার কাঠা হয়ে বিঁধে যাচ্ছিল সে, যাকে উপড়ানোর ক্ষমতা আমার ছিল না, না ছিল মানিয়ে নেওয়ার। ভাইয়া সব জানতে পেরে আমার ওপর ভীষণ ক্ষেপে গেলেন। ভাইয়া ওকে শুরু থেকেই জানতো, ওর স্বভাব সম্পর্কে সবই জানতো, শুধু আমি অন্ধ ছিলাম। নিজের জীবনে অমানিসা নামিয়ে আনবার জন্যে আমি অন্ধ ছিলাম। একদিকে ওকে শোধরাতে পারিনি, অন্যদিকে ভাইয়া আমার জন্য ছেলে দেখতে লাগলেন। একটা সময় আমি পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম। ওর মানসিক টর্চার নিতে না পেরে আমার স্বাধীনতা একেবারে কবজা করে নিয়ে বসেছিল।
তারপর অনেক ভেবে ওর সাথে বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নিলাম। স্নিগ্ধ একটা, শুরু থেকে তিক্ত একটা বিচ্ছেদ, একটা মানসিক শক্তি জোগাড় করে সিদ্ধান্তটা নিলাম। ওকে বললাম, ভালো করে বুঝিয়ে বললাম আমি এই সম্পর্কে রাখতে চাচ্ছি না। ও খুবই ঠান্ডা মাথায় শুনলো। আমাকে বলল আমার সাথে দেখা করতে চাই, তাই একটা সুযোগ আলোচনা করার। এবং এই পর্যন্ত এসে উর্বির গলা কাঁপতে শুরু করে। রওনা উর্বির ঠোঁটের দিকে তাকিয়ে আছে। সে দেখছে উর্বি কান্না আটকে রাখার কঠিন প্রচেষ্টা করছে। উর্বি একটা নিঃশ্বাস নিয়ে কান্নাটা দমিয়ে ফেলে, তারপর বলতে শুরু করে, সে তো আমাকে ছাড়বে না। ভালোবাসার নামে জেদ ছিলাম তো আমি তার। যখন দেখলো কিছুতেই কিছু হবে না, আমি বিচ্ছেদ ঘটাবই, তারপর সে আমাকে আটকে রাখার একটা অভিনব উপায় বের করলো। হি টাচড মি উইদাউট মাই কনসেন্ট। উর্বি তুমুল প্রচেষ্টা করছে না কাদার। থেমে থেমে বলতে থাকে, শত পাগলামি করলেও কখনো আমার গায়ে হাত না দেয়া ছেলেটা আমাকে আটকে রাখতে তার নিকৃষ্ট রূপটা দেখালো। তার মনে হয়েছিল মন না আটকাতে পারলে কি হবে, শরীর আটকে দেবে। অ্যান্ড হি রেপ মি। উর্বি ফুপিয়ে ওঠে। রানব একইভাবে দেখছে উর্বিকে। উর্বি দু চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নেয়। চোখের পানি গড়িয়ে পড়তেই বলতে থাকে, এবং সে আমাকে বলল, এখন কিভাবে আমাকে ছাড়িস আমি দেখব। 4 বছরের ভালোবাসার হিংস্রতা হয়ে আমার চুলের মুঠি ধরে বলেছিল এই কথাটা জানেন। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করেও যখন পারল না, তখন হাল ছেড়ে দিয়ে গঙ্গানির মতো আওয়াজ করতে থাকে কিছুক্ষণ। অনেকটা সময় নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে এনে বলতে থাকে। তারপর আমাকে বলল, তৈরি থাকতে বিয়ে করবে আমাকে। কিন্তু আমি তো একজন রেপিস্টকে বিয়ে করব না। সাফ জানিয়ে দিয়েছিলাম। মানসিকভাবে ভেঙে পড়লেও কাউকে কিছু বুঝতে দেয়নি বাড়ির। ভাই আমার জন্য ছেলে দেখতে লাগলেন। দিন যায়, ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভবা। উর্বি থামে, হাঁপাচ্ছে সে, মাথা নিচু করে রেখেছে সে। এখন কাঁদছে না, কিন্তু কথাগুলো বলছে খুবই কষ্টে। কণ্ঠনালী থেকে যেন কথা বেরোতে চাইছে না। রানব ওই মুখটার দিকে কোনো এক অজানা কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ সরিয়ে উর্বির হাতের দিকে তাকায়। হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে রেখেছে উর্বি। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল যেন। কি করব, কি হবে কিছুই বুঝতে পারছিলাম না। তার মধ্যে নিজের মনের বিরুদ্ধে লড়াই করে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে ওই হীন মানুষটার কাছে বলতে গিয়েছিলাম আমাকে বিয়ে করো। কিন্তু নিয়তি আমার সাথে এখানেও তামাশা করলো। খবর পেলাম তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার নামে জোড়া খুন মামলা সহ মোট 3টা চার্জ লাগানো হয়েছে। আমি অসহায়ের মতো তরপাতে থাকি। হাজতে গিয়েছিলাম তার সাথে দেখা করতে পারিনি। বাড়িতে যখন জানলাম আমার কথা জানালাম। মা ঘেন্নায় সুইসাইড করতে গেল। ভাইয়া নিশ্চুপ হয়ে রইল। গোটা পৃথিবী আমার কাছে মিথ্যে মনে হতে লাগলো। জানেন, সবসময় আমার ইচ্ছে করতো আমি মরে যাই, কিন্তু আমার অত সাহস নেই। আমি ভীতু। আমি মরতে ভীষণ ভয় পাই। খবর পেলাম তাকে ক্রানীগঞ্জে শিফট করা হয়েছে, সাথে 10 বছরের জেল। গোদের ওপর বিস্ফোরা হলো আমার কিছু আত্মীয় স্বজন। জীবনটা আমার নরক করে ফেলেছিল। কোনোভাবে আমার প্রেগন্যান্সির খবরটা ছড়িয়ে গেল। বাড়ির কেউ কোথাও বেরোতে পারতো না। তখন আমি ঠান্ডা মাথায় পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজটি করার সিদ্ধান্ত নিলাম। অ্যাবর্শন করে ফেললাম, মেরে দিলাম আমি। শেষের বাক্যটা বলে উর্বি কান্নায় ভেঙে পড়ে। শরীর কাঁপিয়ে কাঁদছে সে। বৃষ্টির শব্দের সাথে মিশে অদ্ভুত শোনাচ্ছে সে কান্না। রাওনা ফ্যালফ্যাল করে দেখছে উর্বিকে। একবার ভাবলো সে বলবে বুঝেছি, পুরোটা আর বলতে হবে না। কিন্তু সে বলল না। উর্বি হুঁ হুঁ করে কাঁদছে। মোমবাতির আলোয় তার সে চোখের পানি চিকচিক করছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে উর্বি রানফের দিকে তাকায়। হাঁপাতে বলে, জানেন, আমি না চাইনি আমার এই নষ্ট জীবনটা কোনো ভালো নিষ্পাপ জীবনের সাথে জড়াতে। একেবারেই চাইনি। একা একা বেশ চলে যেত জীবনটা। আমি শুরু থেকে বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু বাড়ির মানুষগুলো তারা আর মানল কই। তার ওপর উপমার বয়স বেড়ে যাচ্ছিল। পাত্রপক্ষের কাছে উপমার চরিত্রের চাইতে আমার বিয়ে নিয়ে বেশি মাথা ব্যথা ছিল। উপমার সব গুণ ছাপিয়ে যেতে থাকলো আমার কলঙ্কের দোষে। জেদ করে ঠেলতে 30-এর কোঠায় এনেছিলাম ধূসর রঙের এই জীবনটাকে। আর পারিনি। ভাবলাম আবার একটু নিজের জীবনটাকে নিয়ে খেলে দেখি। যখন সামিলের সাথে বিয়ের দিন বিয়েটা ভেঙে যায়, আমি তখন খুব হেসেছি, এটা ভেবে যে কারো জীবন নষ্ট হবে না। কিন্তু দেখুন,
শেষমেশ আপনি জড়িয়ে গেলেন। উর্বি থেমে যায়, তার গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে ধীর গতিতে, যেন তার কান্নাগুলো এখন ক্লান্ত। সে এক হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে বসে আছে। খানিক বাদে আবারও বলতে শুরু করে, এই 5 মাসে বিয়েটা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত, চাপিয়ে দেওয়া রয়ে গিয়েছে কিনা জানি না, তবে আমার কাছে না থাকেনি জানেন। জানি নাকি অদৃশ্য শক্তি রয়েছে ওই একটা কাগজের, যে কিনা মানুষের অনুভূতি প্রভাবিত করার ক্ষমতা রাখে। রোজ আপনি এলে আপনাকে 1 কাপ কফি এগিয়ে দেয়া, আমি ঘুমিয়ে থাকলে আমার গায়ে আপনার চাদর টেনে দেয়া, প্রতিদিন সময় করে আমিরুনকে দিয়ে আমার জন্য 1 গ্লাস দুধ পাঠানোর নিয়ম, কিংবা আপনার বাচ্চাদের জন্য আগ বাড়িয়ে আমার কনসার্ন দেখানো, এগুলো আমার কাছে আমার চোখে শুধুমাত্র দায়বদ্ধতা হয়েই থাকেনি, অন্য কিছু হয়ে গিয়েছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপনার সাথে কাটানো আমার সব মুহূর্ত আমার কাছে বিশুদ্ধ স্মৃতি হয়ে থাকবে। আমি খুব শান্তি পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বামী স্ত্রী নাও হতে পারলেও আমি এটা ভেবে শান্তি পাবো যে আমি একজন অতি ভালো লোকের সান্নিধ্য পেয়েছিলাম, যার যোগ্য আমি না। ওই বাড়িটা আমার খুব শান্তি দিয়েছে, ও বাড়ির প্রতিটি ইট আমার খুব শান্তি দিয়েছে, আমি চিরকৃতজ্ঞ। উর্বি মুখে আঁচল গুঁদে কাঁদছে। রওনক এক মনে উর্বিকে কাঁদতে দেখছে, তার কোনো ভাবান্তর নেই। পুনরায় দম নিয়ে উর্বি বলে, আপনি কাল চলে যান, দয়া করে চলে যান। মায়ের সাথে ফোনে আমি কথা বলে নেব, করবে না বকাবকি আপনাকে। আপনি ভাবতেও পারবেন না আমার কতটা শান্তি লাগছে এখন আপনাকে সবটা বলে। আপনাকে আবার ধন্যবাদ এখানে আসার জন্য। এবার হাঁটুতে মাথা রেখে উর্বি কাঁদতে থাকে। কেঁদে কেঁদেই বলে, আমি ওই বাড়ির প্রত্যেকটা লোককে মিস করব, আপনাকে সব থেকে বেশি মিস করব ডক্টর খান। উর্বির খুবই দুর্বল লাগছে এখন, শরীর ভেঙে আসছে। সে বিছানায় গায়ে এলিয়ে দেয়। তার এত খারাপ লাগছে কেন? সে কি মরে যাচ্ছে? রাউন্ড উর্বির অদ্ভুত এসব আচরণ দেখতে থাকে, গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে। ধীরে ধীরে কিভাবে যেন আমি আপনার মায়ায় পড়ে যাচ্ছিলাম। মনের ভিতর একটা সুপ্ত বাসনা জেগে উঠল আপনার সাথে সংসার করার, কিন্তু তার হলো না। আমি এসব থেকে কখনোই বের হতেই পারবো না, বরং আপনার জীবনটাও নোংরা করে দেব। একটু থেমে উর্বি আবারও বলে ওঠে, সবার মতো আপনিও প্লিজ এখন আমাকে এই প্রশ্ন করবেন না যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আমি কোন সাহসে কোন ভরসাতে একটা পুরুষের কাছে গিয়েছিলাম বোকার মতো। না গেলে তো এত বড় সর্বনাশ হতোই না আমার। করবেন না আমার প্রশ্ন। এর ব্যাখ্যা 23-এর উর্বি দিতে পারেনি, 30-এর উর্বিও দিতে পারবে না। আমি শুধু জানি আমার সর্বনাশ হয়েছে, এইটুকুই জানি। উর্বি থেমে যায়, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাওনাপ এবার উঠে আসে। উর্বি, কি হয়েছে? তোমার কি হয়েছে? উর্বির তার জবাব দেয় না, বিড়বিড় করে বলতে থাকে, আপনি চলে যান এখান থেকে, প্লিজ চলে যান, আমি আর দুর্বল হতে চাই না। আচ্ছা, সেটা দেখা যাবে, তুমি ওঠো, ঠিক হয়ে শুয়ে পড়ো, এখন ঘুমাও। উর্বি ওঠে না, কাঁদছে। রাওনাফ উর্বির হাত ধরে তাকে উঠানোর জন্য। উর্বি রাওনাফের হাত সরিয়ে দেয়, আমাকে ধরবেন না দয়া করে, আপনার হাত নোংরা হবে। রাওনাফ উর্বিকে বলে, আচ্ছা ধরবো না, শান্ত হও। উর্বি শান্ত হয় না, কাঁদতে থাকে, উন্মাদের মতো কাঁদতে থাকে, বিছানার চাদর খামছে ধরে। রাওনাফ তাকে দেখতে থাকে অপলক। দীর্ঘ সময় পরে চুপচাপ হয়ে যায় উর্বি। সে না চাইতেও চোখের সামনে ভেসে ওঠে সেই হিংস্রতার দৃশ্যটি। উর্বি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। সে মনে করতে চায় না, দেখতেই চায় না সেই দৃশ্যটা আবারও, কিন্তু সে দেখে ফেলে। উচ্ছ্বাস চুপচাপ পায়ের উপর পা তুলে ডিভানে গা এলিয়ে দিয়ে বসে আছে, দৃষ্টি উর্বির মুখের দিকে। উচ্ছ্বাসের চোখ দেখে উর্বি আজ কিছুই পড়তে পারছে না। শীতল দৃষ্টি, ওই দু চোখে না আছে রাগ, না আছে অন্য কোনো অনুভূতি, কেমন শান্ত হয়ে বসে আছে। অথচ যে উচ্ছ্বাসকে উর্বি চেনে, এতক্ষণ সবকিছু ভাঙচুর করে ফেলার কথা। উর্বি মাথা নিচু করে বলে, সম্ভব না আর সম্পর্ক কন্টিনিউ করা, তুমি তো কখনো শোধরাবে না, তার চেয়ে তুমি তোমার মতো থাকো, আমি মুক্তি চাই। উচ্ছ্বাস ম্লান হেসে উর্বির কথাগুলো শোনে, নীরবতা ভেঙে বলে, মুক্তি চাও? হ্যাঁ, ভুল হয়ে থাকলে ক্ষমা করো, কিন্তু উচ্ছ্বাস তো ভুলের শাস্তি দেয়, ক্ষমা নয়। উর্বি মাথা তুলে তাকায়। উচ্ছ্বাস বলতে থাকে, আমাকে ভালোবেসেই ভুল করেছো, মাফ করেছি। আমাকে ভালোবাসতে শিখেও ভুল করেছো, মাফ করেছি। তবে এখন যেটা করতে চাইছো, মানে আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে, সেজন্য তোমাকে শাস্তি পেতেই হবে, কোনো মাফ হবে না। উর্বি অবাক চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে। উচ্ছ্বাস উঠে দাঁড়ায়, দরজা বন্ধ করে উর্বির দিকে তাকায়, তার চোখ মুখ ভাবলেশীন।
উর্বি তড়াক করে লাফিয়ে ওঠে, কাঁপা গলায় বলে, দরজা আটকালে কেন? উচ্ছ্বাস কোনো জবাব না দিয়ে উর্বির সামনে এসে দাঁড়ায়। এক টানে উর্বির ওড়না ফেলে দিয়ে উর্বিকে ধাক্কা দিয়ে ডিভানে ফেলে দেয়। হতভম্ব, আহত, শঙ্কিত উর্বি নিজেকে সামলে নেওয়ার আগে উচ্ছ্বাস এসে উর্বিকে চেপে ধরে ডিভানের সাথে। উর্বির গলা থেকে আর্তনাদের মতো আওয়াজ বের হওয়ার আগে উচ্ছ্বাস তার মুখ চেপে ধরে। উর্বি কাঁদছে। উচ্ছ্বাস দীর্ঘ সময় উর্বির সে কান্না দেখতে থাকে। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না পাখি, আমার সহ্য হয় না। উর্বি তরপাতে থাকে, শরীরটা ধীরে ধীরে অসাড় হয়ে যেতে শুরু করে। উর্বির মনে হচ্ছিল উর্বি মরে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে অন্ধকারে। আর কিছু কল্পনা করতে পারে না উর্বি, শুধু নিশ্চুপ কেঁদে যায়। রওনককেও সে কিছু বলে না আর। কাঁদতে কাঁদতে একসময় উর্বি ঘুমিয়ে পড়ে। চোখের পানি গালে শুকে লেপ্টে আছে, মোমবাতি ফুরিয়ে যাচ্ছে। মোমবাতির সে ক্ষীণ আলোয় উর্বির মুখটা চীনামাটির একটি বিবর্ণ পুতুলের মতো লাগছে। রওনক উঠে উর্বির গায়ে চাদর টেনে দিয়ে আর একটা মোমবাতি জ্বেলে নেয়। তারপর চুপচাপ জেগে বসে থাকে যতক্ষণ ওই মোমবাতিটা আলো দিচ্ছিল ততক্ষণ। কাছের মসজিদে ফজরের আজান দিয়ে দেয়। উঠে অজু করে সালাত আদায় করে সে বিছানায় গায়ে দিয়ে দেয়। এরপর রওনকের চোখ দুটো লেগে আসে। সদর দরজার বাইরে থেকে রেজাল, কবির আর তহুরা দরজায় ধাক্কা দিতে থাকে। নুরুন্নাহারের বাড়ি থেকে শুধুমাত্র সে, তহুরা আর লুৎফান্নাহার ফিরে এসেছে সকাল সকাল, বাকিরা বিকেলে আসবে। কিন্তু উর্বি দরজা খুলছে না দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে রিজাউল। তহুরার দিকে তাকিয়ে বলে, জ্ঞান হারিয়ে ফেলল নাকি আবার? পেছনের দরজা বাইরে থেকে লক করা ছিল না, যাও গিয়ে চাবি দিয়ে দরজা খুলে দাও। তহুরা মাথা নাড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বাড়ির পেছনের দরজার কাছে চলে যায়। রওনকের ঘুম ভাঙে রেজাউলের গলা পেয়ে। তহুরা অনবরত উর্বির রুমের দরজা ধাক্কাচ্ছে, এই উর্বি দরজা খোল, বেলা 11টা বেজে গেছে, এত বেলা অবধি ঘুমাচ্ছিস কেন? এই উর্বি। রওনক উর্বির দিকে তাকায়। উর্বি বেঘরে ঘুমোচ্ছে। সে ডাকতে গিয়েও ডাকে না, নিজে উঠে গিয়ে দরজা খুলে দেয়। লুৎফান্নাহার চমকে ওঠেন তার মেয়ে জামাইকে দেখে। তহুরা আর রেজাউল একে অপরের দিকে তাকায়। রওনক তাদের তাকিয়ে থাকার ধরন দেখে বিব্রত বোধ করতে থাকে। কয়েক মুহূর্ত পরে হাসি দিয়ে তাদের সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? লুৎফান্নাহার প্রচণ্ড খুশি হয়ে যান। তার মেয়ে জামাই মেয়ের কাছে এসেছে, এটা তার কাছে অনেক আনন্দের একটি ব্যাপার। উর্বি তখনও ঘুমাচ্ছে। হাসাহাসির শব্দে উর্বির ঘুম ভেঙে যায়। বসার ঘর থেকে আসছে রেজাল, কবিরের গলা, ভাইয়া কার সাথে হাসছে? উর্বি উঠে বসতে যে টের পায় তার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কাঁদলেই তার এমন হয় অসহ্য যন্ত্রণায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। তবুও সে মাথায় হাত দিয়ে দাঁড়ায়। রওনককে কোথাও দেখা যাচ্ছে না। টেবিলের ওপর তার ফোন, ওয়ালেট আর ঘড়ি দেখা যাচ্ছে, তার মানে সে চলে যায়নি। উর্বি ধীর পায়ে হেঁটে বসার ঘরে যায়। রওনক তার ভাইয়ের সাথে হেসে হেসে গল্প করছে। উর্বি অবাক হয়ে যায়। রওনককে সেভাবে কথা বলতে কখনোই দেখেনি। আড্ডা বেশ জমে গেছে মনে হচ্ছে। উর্বিকে দেখে তার ভাইয়া বলে, তুই উঠেছিস? যা হাত মুখ ধুয়ে রান্নাঘরে যা, দেখ তোর ভাবির নাস্তা বানানো হয়েছে কিনা। উর্বি রওনকের দিকে চায়। রওনক তার দিকে তাকায় না। সে মাথা নিচু করে চায়ের কাপে চুমুক দেয়। রান্নাঘরে তহুরা পরোটা বেলছে, চুলে বসিয়েছে মুরগি ভুনা। লুৎফান্নাহার পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে। আজ যে তাকে খুবই আনন্দিত দেখাচ্ছে। তার মেয়ে জামাই এসেছে, এর থেকে আনন্দের বিষয় তার কাছে আর কি হতে পারে। উর্বি গিয়ে তহুরার পাশে দাঁড়ায়। তহুরা মাথা ঘুরিয়ে উর্বিকে দেখে বলে, মাংসটা একটু নেড়ে দিত, তলায় লেগে যাবে। উর্বি মাংস নেড়ে তার দিকে তাকায়, বলে, কি ব্যাপার? খুশি চোখ মুখ থেকে ফেটে পড়ছে যে। পড়বে না, তুই কি বুঝবি? উর্বি শুকনো হাসি হাসে। লুৎফান্নাহার বলে, আমি তো ভেবেছিলাম জামাইটা গোমরা মুখ পেয়েছি, কথাই বলতে জানে না, কিন্তু আমার ধারণা ভুল। কি সুন্দর গল্প করছে রেজাউলের সাথে, মন ভরে যায় দেখে। উর্বি তার মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা খুশিতে বাচ্চা বাচ্চা গলায় কথা বলছে। লুৎফান্নাহার বলতে থাকে, কতটা বিনয়ী, সভ্য, শান্ত, এত সম্মান করে আমাদের ভাবা যায়। তোর উচ্ছ্বাসের মতো বেয়াদব আর উশৃঙ্খল নয়। এর পায়ের নখেরও যোগ্য নেই ওই কুলাঙ্গারের।
উর্বি তার মায়ের দিকে তাকায়। লুৎফান্নাহার নিজের জিভ কাটে, মুখ ফসকে এসব কেন বলতে গেল মেয়েকে। সে প্রসঙ্গ দ্রুত পাল্টে বলে, জামাই রাতে কয়টা এসেছে রে? 10:30 নাগাদ। কি দিয়েছিলি খেতে? ডিম দিয়ে ভাত ভেজে। লুৎফান্নাহার মুখ দিয়ে ওহ বলে দীর্ঘশ্বাস ছাড়ে। এত বড় একজন ডাক্তার, এত টাকা যার, সে নতুন শ্বশুরবাড়িতে এসে বাসি ভাত ভাজা খেয়েছে? এর থেকে লজ্জার আর কি হতে পারে? লুৎফান্নাহারের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। উর্বি মায়ের দিকে তাকিয়ে বলে, বড়লোক জামাইকে ভাত ভাজি খাইয়েছি দেখে লজ্জা পাচ্ছ? উনি তেমন মানুষ নয়, বাদ দাও। জানি তো জামাইটা পেয়েছি সেরা, ও বাড়ির সবাই সেরা। কপাল তোর বুঝলি হারে, ছেলেমেয়ে 3টা তোকে পছন্দ করে, জ্বালায় না তোকে? না, ওরা ওদের বাবার মতো। লুৎফান্নাহার খুব খুশি হয়, বলে, হ্যাঁ দেখছি তো। ছোটটা কি মিষ্টি, ওকে আমার ভালোবাসা দিস গিয়ে। আচ্ছা ভালো কথা, আমি কি পিঠা বানিয়ে দেব নাকি কিছু ঝাল পিঠা যাওয়ার সময় নিয়ে যাবি ও বাড়ির জন্য? কোথায় যাব আমি? উর্বি মায়ের দিকে তাকে জিজ্ঞেস করে। তহুরা অবাক হয়ে তার ননদের দিকে তাকায়, বলে, তোর বাড়িতে আবার কোথায়? আমি কোথাও যাচ্ছি না ভাবি। আর তোমার রওনা ভাইয়াকে জিজ্ঞেস করে দেখো সে পিঠা নিয়ে যাবে কিনা। কথাটি বলে উর্বি রান্নাঘর থেকে বের হয়। তহুরা আর লুৎফান্নাহার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। নাস্তা সেরে রওনা রুমে ঢোকে। উর্বি তার দিকে একবার তাকিয়ে বলে, আপনার জামা কাপড় শুকিয়ে ইস্ত্রি করে দিয়েছি। রণব কিছু না বলে ফোনটা উর্বির দিকে দিয়ে বলে, মা কথা বলো। উর্বি কি করবে বুঝতে পারে না। সে ফোনটা নেয়। ভিডিও কলে রওশনারা কটমট দৃষ্টি দিয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি সালাম দেয়। রওশনারা সালামের জবাব দিয়ে বলে, আগের বার যে তেঁতুল নিয়ে এসেছিলি ও বাড়ি থেকে সেটা ফুরিয়ে গেছে। তোমার ছোট যা পোয়াতি মানুষ খেতে চাইছে, নিয়ে এসো। আর হ্যাঁ শোনো, বেয়ানকে বলো শুটকি দিয়ে দিতে আমার জন্য, আর পিঠাও নিয়ে এসো। আর হ্যাঁ, রওনাফের আবার রাজশাহী যেতে হবে, ওর সাথে পারলে আজই ফিরে আসো। তোমার ননদেরাও এসেছে বাপের বাড়ি বেরোতে এসে, এখন কি তারা রান্না করে খাবে? উর্বি চুপ করে তাকিয়ে থাকে। রওশনারা বলে, তোমার শর্মি খুব ক্ষেপে আছে তোমার ওপর, কিভাবে তার রাগ ভাঙবে জানি না। এখন রাখো, আমার ছেলের যে কোনো অযত্ন না হয়। রওশনারা ফোন কেটে দেয়। উর্বির খুব হাসি পায় তার শাশুড়ির রাগি হওয়ার ভান দেখে। রওনা উর্বির হাত থেকে ফোনটা নিয়ে বলে, আমরা তাহলে দুপুরে খেয়ে রওনা দিই, কি বলো? উর্বি অবাক হয়ে রওনাফের দিকে তাকিয়ে থাকে। সে নিশ্চুপ। রওনাপ উর্বির দিকে একটু এগিয়ে আসে। কি বলছো না যে? উর্বি বলে, আপনি কিন্তু জেনে শুনে ভুল করছেন, আমি বারবার বলছি আপনাকে। রওনাপ ঘুরে উর্বির বিছানায় বসে পড়ে। উর্বি বলে, ভুল করছেন আপনি। রওনাপ বলতে থাকে, সমস্যা কোথায়? কেন নিজেকে নিচু করে দেখছো? দ্য প্রবলেম ইজ ইউ আর নট ভার্জিন, রাইট? সো হোয়াট, আমিও তো ভার্জিন নই। 3টা বাচ্চার বাবা আমি। উর্বি ক্লান্ত ভঙ্গিতে বলে, মজা করছেন আপনি? না। ঠান্ডা গলা জবাব দেয় রওনাপ। তারপর বলে ওঠে, শরীর কখনো নোংরা হয় না মৃদুলা উর্বি, যেটা হয় সেটা আমাদের মন আর মস্তিষ্ক। তোমার কি মনে হয় আমি গতকাল রাতে তোমার অতীত জানবার জন্য তোমার অতীত জানতে চেয়েছি? না, আমি তোমার অতীত জানতে চেয়েছি যাতে তুমি বলতে পারো আমার যা জানার বোঝার আমি আমিরুনের থেকে জেনে নিয়েছি। উর্বি চুপ। রওনাপ আবার বলে ওঠে, গুছিয়ে নাও, ওই বাড়িতে কিছু মানুষ তোমাকে মিস করছে। ওই বাড়ির ইটগুলো যারা তোমাকে স্বস্তি দিয়েছে তারা তোমাকে মিস করছে, হয়তোবা তোমাকে ওদের প্রয়োজন। আর আপনার? উর্বি তাকিয়ে আছে রওনাফের দিকে উত্তরের অপেক্ষায়। রওনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে। কিছু সময় নিয়ে ধীরে সে স্পষ্ট করে বলে, হয়তোবা আমারও তোমাকে প্রয়োজন মৃদুলা উর্বি। হয়তোবা সম্পর্কটা কেবল কফির কাপ এগিয়ে দেয়া, গায়ে চাদর টেনে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উর্বি কিছুক্ষণ রওনাফের মুখপানে চেয়ে থেকে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। রওনাফ শুয়ে পড়ে। তার দুচোখে ঘুমে জড়িয়ে আছে, কাল রাত ঘুম হয়নি তাই। উর্বি দৌড়ে সোজা কল ঘরে যায়। সেখানে দাঁড়িয়ে সে কাঁদতে থাকে। পেছন থেকে তহুরা উর্বির কাঁধে হাত রেখে উর্বি তাকায়। তহুরা চিন্তিত হয়ে বলে, কাঁদছিস কেন? উর্বি নিজেকে সামলে নিয়ে বলে, শুটকি বানিয়েছিলে না, দিয়ে দাও। আমার শাশুড়ি খেতে চেয়েছেন। আর ভাইয়াকে বলো গাছ থেকে লোক খাটিয়ে পাকা তেঁতুল তুলে আনতে। ছোট জায়ের জন্য নেব, আমাদের বড় মোরগটা জবাই করে রান্না করে দিও ভাবি। আমার ননদদের বাচ্চাদের জন্য নিয়ে যাব। আর হ্যাঁ, ভাইয়াকে বলো লোকজন দিয়ে পুকুর থেকে গলদা চিংড়ি ধরতে। তোমার রওনাপ ভাইয়ের খুব পছন্দ শুনেছি, দুপুরে খেয়ে যাব আমরা। তহুরা উর্বির দিকে তাকিয়ে আছে।
উর্বি কাঁদছে, কাঁদতে কাঁদতে তহুরাকে জড়িয়ে ধরে। আমি আমি ওনার সাথে যেতে চাই ভাবি, আমি ওনার সাথে থাকতে চাই, সংসার করতে চাই ওনার সাথে। তহুরা উর্বির মাথায় হাত বুলাতে থাকে। সে মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই মেয়েটাকে খুব সুখী রাখো, খুব সুখী। গায়ের ওপর 2-3টা শাড়ি ধরে রেখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে উর্বি। সে বুঝতে পারছে না কোনটাতে তাকে মানাবে, গোলাপি নাকি লাল, কোনটা যাবে তার সাথে আজ। তহুরা ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকলেও থমকে যায়। উর্বির দিকে তাকিয়ে বলে, কি রেডি হসনি? ওদিকে রাওনাব ভাই তাড়া দিচ্ছে। উর্বি তহুরার দিকে ঘুরে তাকায়, কিশোরীদের মতো উচ্ছ্বসিত ভঙ্গিতে বলে, কোনটা পরব ভাবি, একটু বলে দাও না। তহুরা হাসে উর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, লালটা পর। লাল শাড়ি গায়ে জড়িয়ে উর্বি নিজেকে দেখে আয়নায়। তহুরা তাকিয়ে তাকিয়ে দেখে উর্বিকে। উর্বি বলে ওঠে, আমাকে কেমন লাগছে ভাবি? ভালো লাগছে, বউয়ের মতো লাগছে। তহুরা মাথা নাড়িয়ে বলে, না। উর্বি কিছুটা অবাক হয়ে বলে, কেন? তহুরা কাছে এসে উর্বির মাথায় ঘোমটা টেনে দিয়ে বলে, এটা দিসনি বলে। উর্বি বলে ওঠে, ঘোমটা? আমি ওনার সামনে কখনো ঘোমটা দেইনি। কথাটা বলে উর্বি ঘোমটা নামিয়ে দিতে চায়। তহুরা উর্বিকে থামিয়ে দিয়ে পুনরায় ঘোমটা টেনে দিয়ে বলে, আজ দে। রাওনাপ অবাক হয়ে নিজের গাড়ির দিকে তাকিয়ে আছে। তার গাড়িটাকে ছোটখাটো একটা মালবাহী ট্রাক মনে হচ্ছে তার কাছে এখন। খাবার দাবার থেকে শুরু করে উর্বিদের বাড়ির গাছের নারকেল সবকিছু দিয়ে বোঝাই করে দিয়েছে পুরো গাড়ি। শুধু সামনের সিট দুটো ফাঁকা। উর্বির মা তো 3টে জ্যান্ত রাজহাঁসি দিতে চেয়েছিলেন তার বেয়ান আর রাওনাফের 3 সানার জন্য। রেজেল বাজারে গিয়ে রাজহাঁস 3টা জবাই, প্রসেসিং, ফ্রিজিং করিয়ে প্যাক করে দেয়। পিঠা, রান্না করা বিভিন্ন আইটেম, গাছের ফল, ফ্রিজিং করে রাখা পুকুরের চিংড়ি, চিতল, কোরাল, 1 টিন ভর্তি খই ভাজা কি নেই সেখানে। রাওনাপ এত নিষেধ করেছে, কে শুনছে কার কথা? যে যা পারছে গাড়িতে ঠেসে ঠুসে রেখে দিচ্ছে। অবশেষে হার মেনে রাওনাপ চুপচাপ দেখতে থাকে। সবচেয়ে অবাক হয়ে যেটা দেখছে রাওনাপ সেটা হলো খাবার দাবারের সাথে একটা খাঁচা সহ ময়না পাখিও দেওয়া হয়েছে গাড়িতে। এটা নাকি উর্বির পাখি। উর্বি ধীর পায়ে হেঁটে রেজাউল কবিরের সামনে গিয়ে দাঁড়ায়। রেজাউল তাকিয়ে দেখতে থাকে তার বোনকে। উর্বি ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে, আসছি। আবার আসবি? কবে? ঈদে। তবে দাওয়াত দিলে তবে আসবি, স্বামীকে নিয়ে হুটহাট করে আসবি না। উর্বি তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। রেজাউল কবিরের চোখে পানি। উর্বি বলছে, ছি, পুরুষ মানুষ কাঁদে? রেজাউল কবির মাথা নাড়ায়, নিচু গলায় বলে, ভাইয়েরা কাঁদে। উর্বি সাথে সাথে ভাইকে জড়িয়ে ধরে। রেজাউল কবির বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, যা বলেছি মনে রাখবে, এলে স্বামীকে নিয়ে আসবি। উর্বি কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আস্থা। ড্রাইভ করতে করতে রাওনাপ এক পলক উর্বির দিকে তাকিয়ে বলে, ঘোমটা দিয়েছ কেন? উর্বির সাথে সাথে টেনে ঘোমটা নামিয়ে দেয়। নিচু গলায় বলে, রোদের জন্য। রাওনাপ ঘাড় গুড়িয়ে পেছনের সিটের দিকে এক পলক তাকিয়ে বলে, আবারও বলে, এটা তোমার পাখি? হ্যাঁ। কথা বলতে পারে? 2-1টা শব্দ। আর আমার নাম? নিয়ে যাওনি কেন সাথে করে? ইচ্ছে হয়নি। এখন কেন নিয়ে যাচ্ছ? একজনের মান ভাঙাতে। শর্মি? রাওনাফ হাসে, তারপর বলে, ও তোমাকে খুব পছন্দ করে ফেলেছে। আমিও। উর্বি জবাব দেয়। রাওনাফ বলতে থাকে, তোমার এই পাখি এত চুপচাপ হয়ে আছে কেন? কিছুই তো বলছে না, কেমন মনমরা। মন খারাপ হয়তো ওর, নয়তো কিছু বলতো। রাওনাফ হাসতে হাসতে বলে, ডিপ্রেসড। কেন, ওরাও কি কোনো পাস্ট আছে ওরও যে ডিপ্রেস থাকে? সাইকিয়াট্রিস্টে দেখাতে হবে। উর্বি হেসে ফেলে। রাওনাফ তার দিকে তাকায়। উর্বি চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে চেঁচি ওঠে, শর্মির পাপা। রাওনাফ সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে ব্রেক কষে দেয়। একটা কুকুর এসে পড়েছিল তাদের গাড়ির সামনে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে কুকুরটা। মৃদু আর্তনাদের আওয়াজ হয়। উর্বি কপালে হাত চেপে কাতরাচ্ছে। সিট বেল্ট পরেনি বিদায় হুট করে ব্রেক কষে দেয়ায় আঘাত পেয়েছে কপালে। রাওনাফ হতভম্ব ভাব কাটিয়ে উর্বির কপাল থেকে হাত সরিয়ে চমকে ওঠে। কেটে গিয়েছে কিছুটা। উৎকণ্ঠা নিয়ে বলে, সিট বেল্ট বাঁধতে বললাম তখন। কিচ্ছু হয়নি, সামান্য কেটে গিয়েছে। কোকি উঠে জবাব দেয় উর্বি। রসনার লিভিং রুমের সোফাতে বসেছিল। রাওনাপ ঘরে ঢোকে। উর্বি তার পিছু পিছু ঘরে ঢোকে। রাওনাপ আব্দুলকে ডেকে বলে গাড়ি থেকে মালামাল নামাতে। উর্বিকে দেখে রসনারা দাঁড়িয়ে যায়। সবাই উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকে উর্বির দিকে।
রওশনার প্রায় চেঁচিয়ে উঠে বলে, বৌমার কপালে কি হয়েছে? উর্বির কপালে ব্যান্ডেজ। উর্বির শাশুড়িকে শান্ত করতে কিছু বলতে যাবে, তার আগে সামিল বলে ওঠে, ভাইয়া, মা তোমাকে ভাবিকে নিয়ে আসতে বলেছে বলে মারধর করে নিয়ে এসেছো নাকি? না মানে তুমি তো খুব মা ভক্ত, তাই। রওশনারা কটমট দৃষ্টি দিয়ে সামিলের দিকে তাকায়। সামিউল ঘাবড়ে গিয়ে বলে, হে হে, জাস্ট কিডিং মা, খেপছো কেন? অন্তরা কুনুই দিয়ে সামিউলকে খোঁচা মেরে ফিসফিসে বলে, একটু চুপ করো না, মায়ের ধমক না শুনলে তোমার ভাত হজম হয় না নাকি? উর্বি হাসি চাপিয়ে রেখে সবার উদ্দেশ্যে বলে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, সামান্য চোট। রাউনাফ রওশনারার দিকে তাকিয়ে বলে, হয়েছে এখন? রওশনারা মাথা নাড়ায়। তারপর রাউনাফ রুমা আর আজমিরির দিকে তাকিয়ে বলে, তোদের হয়েছে? তারা দুজনে মাথা ঝাঁকিয়ে বলে, হয়েছে। রাউনাফ দোতলায় চলে যায়। উর্বি দাঁড়িয়ে থাকে, বাড়ির সবাই তার দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখে চাপা আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সবাই ভান করছে যেন উর্বি এলো কি না এলো তাতে তাদের এত মাথা ব্যথা নেই। রওশনারা উর্বিকে বলে, এসেছো, হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাও, দেখো রাতে কি রাঁধবে, তোমার নন্দাইরা খাবে। উর্বি তার ননদদের দিকে তাকায়। আজমেরি রুমা দাঁড়িয়ে আছে। উর্বি বলে, আপনারা কেমন আছেন আপা? জি ভালো, নতুন বড় ভাবি, আপনি কেমন আছেন? দুজনে একসাথে হাসি মুখে বলে। উর্বি লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে। ওদের 3 ভাই বোনের দেখা যাচ্ছে না। আর কেউ না থাকলেও শর্মির তো থাকার কথা এখানে। আজমেরি বলে, কাকে খুঁজছো? শর্মিকে? সে তার রুমে, ভুলেও যেও না সেখানে গেলে আপনি। ডাক্তার রাউনাপ করিম খানের ছোট মেয়ে রেগে আছে প্রচুর তোমার উপরে। নিজে থেকে রাগ না কমলে তুমি কিছু করতে পারবে না। শুধু শুধু গিয়ে কাজ নেই। উর্বি হেসে বলে, আচ্ছা তাই, দেখি পারি কিনা। উর্বি সিঁড়ির দিকে যেতে নিলে আমিরুন সামনে পড়ে। আমিরুন মুচকে হাসি দিয়ে বলে, শরীরটা ভালো ভাবি। উর্বি ধমক দিয়ে বলে, তোমাকে আমি পরে দেখে নেব আমিরুন আপা, ওয়াদা করে ভঙ্গ করলে তোমার পাপ হয়েছে তুমি জানো। আমিরুন দাঁত বের করে হাসতে হাসতে বলে, যে না, সব ওয়াদা না রাখলে পাপ হয় না, কিছু কিছু ওয়াদা ভাঙলে বিরাট সব হয় ভাবি। উর্বি বলে, তোমাকে পরে দেখে নিচ্ছে, আগে শর্মির সাথে দেখা করে আসি। পেছন থেকে রওশনারা গম্ভীর কণ্ঠে বলে, দেখা দেখি হয়ে গেলে শাড়ি পাল্টে তাড়াতাড়ি রান্নাঘরে এসো। আস্থা মা। উর্বি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রুমা আজমেরি হাসতে হাসতে গড়িয়ে পড়ে। রুমা বলে, মা, তোমার দাজ্জাল শাশুড়ির অভিনয়টা একেবারে নিখুঁত হচ্ছে, তুমি চালিয়ে যাও। রওশনারা মুচকি হেসে রান্নাঘরের দিকে চলে যায়। আজ বহুদিন পরে সে রান্নাঘরে ঢুকেছে, একটু পায়েস রান্না করেছে বাড়ির সবার জন্য। শর্মি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। উর্বি গিয়ে পেছন থেকে শর্মির চোখ চেপে ধরে। শর্মি কিছু বলে না, চুপ করে আছে। উর্বি চোখ ছেড়ে দিয়ে শর্মির সামনে দাঁড়ায়, দুহাত দিয়ে গাল দুটো টিপে দিয়ে বলে, খুব রাগ করেছো আমার ওপর তাই না? শর্মি কথা বলে না। উর্বিকে সরিয়ে দিয়ে রুমে ঢুকে বিছানায় বসে। উর্বি পিছু পিছু যায়। শর্মির হাত দুটো ধরে বলে, কথা বলবে না? শর্মি অন্যদিকে তাকিয়ে থাকে। উর্বি বলে, আচ্ছা আমি কি করলে শর্মির রাগ পড়ে যাবে জানতে পারি? কানে ধরবো? শর্মি চুপ। উর্বি চুপ করে শর্মির পাশে বসে থাকে। কিছুক্ষণ পরে বলে, আমি যদি এই কাজ আর দ্বিতীয়বার কখনো করি, তুমি আর আমার সাথে কথা বলো না, কিন্তু এবারের মতো মাফ করে দাও। অনুনয়ের ভঙ্গিতে বলে উর্বি, আমার খুব কষ্ট হচ্ছে শর্মি। কিছুক্ষণ থেমে বলে ওঠে উর্বি। শর্মি মুখ ঘুরিয়ে নেয়। বুঝেছি, নিজের মা নই, তাই তুমি এভাবে কথা না বলে থাকতে পারছো তাই না? উর্বির কথায় শর্মি মুখ তুলে তাকায়, তারপর নরম গলায় বলে ওঠে, আমিও তোমার নিজের মেয়ে নই, তাই এভাবে আমাকে অবহেলা করতে পেরেছো তাই না আন্টি? উর্বি করুণ দৃষ্টিতে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটার প্রচণ্ড কষ্ট পেয়েছে তার আচরণে। তার নিজের ওপর খুব রাগ হচ্ছে। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। সে শর্মিকে টেনে নিজের কাছে নেয়। শর্মি বলে, তুমি চলে যাও আন্টি। আচ্ছা যাব, তার আগে একটা জিনিস দেখবে। কি? তোমার জন্য সারপ্রাইজ। আমার কোনো সারপ্রাইজ চাই না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে শর্মি। উর্বি জোর করে শর্মির চোখ চেপে ধরে আবারও। কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ? শর্মি বলে, আগে চলোই না। শর্মিকে এনে দোতলার খোলা বারান্দায় দাঁড় করায় উর্বি। তারপর তার চোখ থেকে হাত সরিয়ে বলে, শর্মি তাকিয়ে আছে। তার সামনে একটা ময়না পাখি খাঁচায় রাখা। সেবার উর্বিদের বাড়িতে গিয়ে এটা পছন্দ করে ফেলেছিল শর্মি। শর্মির চোখ চকচক করছে খুশিতে। উর্বি তার কানের কাছে মুখ নিয়ে বলে, এটা নেবে না? শর্মি চেঁচিয়ে ওঠে, আন্টি এটা তুমি আমাকে দিচ্ছ সত্যি? হ্যাঁ 3 সত্যি।
শর্মী খুশিতে লাফিয়ে ওঠে। সে বলে, আন্টি, এটা আমি আমার ঘরে নিয়ে যাই? উর্বি মাথা নাড়ায়। শর্মী একটু দেরি করে না, খাঁচাটা সো মেরে নিয়ে নিজের ঘরের দিকে যায়। উর্বি দাঁড়িয়ে আছে। রুমা পেছন থেকে বলে, এত তাড়াতাড়ি রাগ ভেঙে গেল? তোমার তো এলেম আছে ভাবি। উর্বি ম্লান হেসে বলে, বয়সের তুলনায় যে বড্ড সরল। কথাটা বলে উর্বি সেখান থেকে চলে যায়। তাকে রান্নাঘরে যেতে হবে, হাতে রাজ্যর কাজ। উর্বিকে দেখে আজমেরি মুস্কি হাসে। রওশনার মুখ গম্ভীর। উর্বি নিচু স্বরে তার শাশুড়িকে জিজ্ঞেস করে, মা, কি কি রাঁধবো? দুলা ভাইরা কি খাবেন? রওশনারা বলে, সেটাও কি আমাকে বলে দিতে হবে? উর্বি কিচেনের টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের ওপর অনেকগুলো ঢেকে রাখা বাটি। সে ঢাকনা উঠিয়ে দেখে নানা রকমের রান্না। উর্বি আজমেরির দিকে তাকায়। আজমেরি হো হো করে হাসতে থাকে, বলে, তুমি কি ভেবেছিলে আমরা সত্যি তোমাকে দিয়ে রান্না করাবো? আজ রান্না তো তোমাকে আজীবনই করতে হবে এ সংসারে, আজ না হয় একটু আরাম করো। উর্বি তার শাশুড়ির দিকে তাকায়। রওশনারা বলে, বোকার মতো তাকিয়ে আসছো কেন? দুটো বাটি আর দুটো চামচ বের করো। উর্বি তাই করে। এবার টেবিলের ওপর পায়েস রাখা আছে, বাটিগুলোতে পরিবেশন করো। উর্বি পায়েস বাটিতে পরিবেশন করে তার শাশুড়িকে বলে, কাকে কাকে দেবো মা? নিয়ে আমার বড় ছেলের কাছে যাও, দুজনে খাও, তারপর ওর জামা কাপড় গুছিয়ে দাও, ও রাজশাহী যাবে। উর্বির দিকে সবাই তাকিয়ে আছে। আমিরুন, আজবেরি, রুমা, সবার মুখে চাপা হাসি। উর্বি যেন পালিয়ে গেলে বাঁচে। শেফালি ঘরের দরজায় দাঁড়িয়ে এক পলক উকি দিয়ে চলে যেতে নিলেও দাঁড়িয়ে পড়ে। খুব ভয়ে ভয়ে ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে স্বামীর আরাম কেদারার পেছনে। সাখাওয়াত চৌধুরী বুঝতে পেরে অত্যন্ত নরম গলা বলে, কিছু বলবে? শেফালি অবাক হয় স্বামীর এহেন নরম রূপ দেখে। সাখাওয়াত চৌধুরী বলতে থাকে, মন খারাপ কেন প্রশ্ন করবে? উত্তর তো তুমি জানো। শেফালি চুপ থাকে। সাখাওয়াত বলতে থাকে, আমি অনেক কঠিন খারাপ হতে পারি, কিন্তু আমি একজন বাবা। শেফালি, ছেলের জন্য কষ্ট আমারও হয়। কিসের অভাব ছিল ওর বলো তো? সব দোষ ওই মেয়েটার। রূপ দেখে ছেলেটার মাথায় চিবিয়ে খেয়ে নিয়েছিল। সার্ভে যখন সম্পর্কে জড়িয়েছিল কেন? একদম বাইরের মেয়েকে দোষ দেবে না শেফালি। তোমার ছেলে কারো জীবন সঙ্গী হওয়ার যোগ্য ছিল। আর ওই মার্ডার দুটো, ওই মেয়েটা বলেছিল মার্ডার দুটো করতে, নেশার ঘরে ছিল, আর করেছে তো ওই মেয়েটার জন্য। বাবুর বন্ধুরা ওই মেয়েকে নিয়ে বাজে কথা না বললে তোর আগের মাথায় বাবু এহেন কাণ্ড ঘটাতো না। তুমি জানো, মানো আর না মানো, ওই মেয়ে আমার ছেলের জীবনের অভিশাপ। এখন আবার যার সাথে বিয়ে হয়েছে তার জীবনটা ঠিক থাকলে হয়, ঠিক থাকবে যদি তোমার গুণধর ছেলে নাক না গালায়। আগে বাধা দিতাম, এখন আমি অনুমতি দিলাম তোমায়। ছেলেটাকে ফোন করে একটু একটু বোঝাও শেফালি, আমি আমার ছেলেটাকে আর হারাতে চাই না। পুরো বাড়ির নিস্তব্ধ। বাড়িতে এখন তারা তিনজন, উর্বি, নাবিল আর শর্মী। রওশনাকে নিয়ে আজমেরি আর রুমার শ্বশুর বাড়িতে গিয়েছে। রুমার শাশুড়ি হুট করে অসুস্থ হয়ে পড়েছেন। আমিরুন গিয়েছে দেশের বাড়িতে। সামিউল অন্তরা সিলেট, সাইমি তার খালামণিদের বাড়িতে। রাওনাফ হাসপাতালে, আর রাজশাহী যাওয়া ক্যান্সেল হয়েছে তার। হসপিটালে পরপর 4টা অপারেশন করতে হবে। রাত 2টা-3টার আগে ফিরবে না। নাবিল নিচতলায় নিজের ঘরে, শর্মীও নিজের ঘরে পড়ে বসছে। উর্বি শাড়ির আঁচলে কোমরে গুজে ঘর গোছাতে ব্যস্ত। তার ঘর, প্রত্যেকটা জিনিস ধরতে গিয়ে উর্বি টের পাচ্ছে তার মনে একটা অদ্ভুত জোর চলে এসেছে। অদ্ভুত ভালো লাগা তাকে ঘিরে ধরেছে। রাওনাফের জামা কাপড়, নিজের পোশাক খুব যত্ন করে গুছিয়ে রাখছে আলমারিতে। রাওনাফের গাছগুলো ওর পরিচর্যা করে, পোষা কবুতরগুলোকে খাবার দিয়ে। রাওনাফের যত মেডিকেলের বই সবকিছু গুছিয়ে বেড সাইডের টেবিলের কাছে আসতেই সে দাঁড়িয়ে যায়। টেবিলের ওপর সীমালার ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে কিছুক্ষণ। হাত বাড়িয়ে সীমালার ছবিটা হাতে তুলে নিয়ে ছবিটা মুছে দিয়ে আবারও জায়গা মতো রেখে দেয়। ফোনের ভাইব্রেশনের শব্দে উর্বির অন্যমনস্ক ভাব কেটে যায়। হাত বাড়িয়ে ফোনটা নিতেই ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার দেখে সে থমকে যায়। দুবার রিং হয়, কেউ ধরছে না। তৃতীয়বারের বার উর্বি ফোন ধরে, ভীতু কণ্ঠে বলে, হ্যালো, কে? উচ্ছ্বাস চোখ বন্ধ করে উর্বির গলার আওয়াজ শোনে, হ্যালো। দ্বিতীয়বার বলে উর্বি, তোমার গলার আওয়াজটা আমাকে যা শান্তি দেয় পাখি, তুমি কিছুক্ষণ এভাবেই হ্যালো হ্যালো করতে থাকো। উর্বির হাত পা ঠান্ডা হয়ে যায়। তুমি কেন ফোন দিয়েছো আমায়? কি চাচ্ছ তুমি? কেন পিছু ছাড়ছ না আমার?
আমি মরলেও তোমার পিছু ছাড়ব না পাখি। উচ্ছ্বাস হাসছে, তার কথা জড়িয়ে যাচ্ছে। সে আজ নেশা করেছে। উর্বি বলে, লজ্জা করে না তোমার? একটা খুনি হয়ে এখন একটু অনুশোচনা নেই তোমার? তোমার ভাগ্য ভালো আমি সেদিন পুলিশকে কিছু বলিনি। আমার জীবনে আমি আর কন্ট্রোভার্সি চাচ্ছি না, তাই বলিনি। প্লিজ এবার নিজেকে শোধরাও উচ্ছ্বাস, প্লিজ। উচ্ছ্বাস হাসে, তার মানে বুঝতে পারছো তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার কোনো ক্ষতি হোক তুমি চাও না উর্বি? কেন এখনো চলে আসছো না উর্বি আমার কাছে? বাচ্চাদের মতো আহ্লাদি গলায় বলে ওঠে উচ্ছ্বাস। ধমকে ওঠে উর্বি, বাসিনা বাসিনা ভালো তোমায় উচ্ছ্বাস, তুমি আমার অতীত, আমাকে প্লিজ বাঁচতে দাও তুমি। উচ্ছ্বাস, লাইফ তোমাকে যেমন সেকেন্ড চান্স দিয়েছে আমাকেও দিয়েছে। আমি আরেকটি বার শুরু করেছি সব। কেউ আমাকে আগলে নিয়ে এসে আরেকটি বার স্বপ্ন দেখতে সাহায্য করছে। চুপ, কে অতীত? তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব আমি। এটা তুই মাথায় ঢুকিয়ে নে, তুমি মাথায় ঢুকে নাও। আমি বিবাহিতা, আমি অন্য কারো স্ত্রী এবং তার সাথে আমি বাকি জীবনটা কাটাবো। উচ্ছ্বাসের রাগ উঠে যায়, সে উর্বিকে কুৎসিত একটা গালি দেয়। উর্বি চুপ করে থাকে। উচ্ছ্বাস বলতে থাকে, তোর সংসার করা একেবারে ঘুষিয়ে দেব। তোর স্বামীর ফোন নাম্বার কিন্তু আমার কাছে আছে, তাকে ফোন দিয়ে বলবো তোর নাভির নিচে একটা তিল আছে বলবো। বেশি ফরফরাচ্ছিস তুই, বলে দেই। ঘৃণায় উর্বির চোখ বেয়ে পানি পড়ে। উচ্ছ্বাস বলতে থাকে, ভয় পাস না, তোর স্বামীকে আমি মারবো না। আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। 3 বাচ্চার বাপকে মেরে বাচ্চা 3টেকে এতিম করবো আমি এতটাও খারাপ নই। তোকে আদায় করার জন্য অন্য কৌশল আমার জানা আছে। কথাটি বলে উচ্ছ্বাস কথার সুর পাল্টে ফেলে, আবার নরম গলায় বলে ওঠে, এই দেখো পাখি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম। কত খারাপ আমি, তুমি প্লিজ রাগ করো না। আচ্ছা শোনো, তুমি আমার গান শুনতে চাও না বলো, আমি গান গাইবো, তুমি আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে। উর্বি ফোন কেটে দিতে চায়। উচ্ছ্বাস বলে, ফোন কাটবি না ছলনাময়ী। উর্বি থামে। উচ্ছ্বাস শেষে বলে, এই দেখো আবার তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম, সরি পাখি। আচ্ছা শোনো, আর কখনো আমি এমন করব না। আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাসে যাব, প্রমিস। ধমকাবো না তোমায়, গালি দেব না। উচ্ছ্বাস, আমাকে বাঁচতে দাও, অস্ফুট স্বরে বলে ওঠে উর্বি। উচ্ছ্বাস আবারও চেঁচিয়ে ওঠে, তুই কেন বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি? গোল্ড ডিগার বিস, নতুন পুরুষ পেয়ে একেবারে। ফোন কাটার শব্দ হয়। উর্বি ফোন কেটে 2 চোখ ভর্তি পানি নিয়ে বসে থাকে। উচ্ছ্বাস দুলতে থাকে। নেশার ঘোরে সে উর্বিকে কি বলেছে সে নিজেই জানে না। একটা ওটি সামলে সে সার্জিক্যাল ক্যাপ খুলে এইমাত্র বসেছে সে। অ্যাসিস্ট্যান্ট এসে 1 কাপ কড়া ব্ল্যাক কফি দিয়ে যায়। নার্স এসে দরজার বাইরে থেকে ডাকে, স্যার। হ্যাঁ রূপা, রিপোর্ট এসেছে? জি স্যার। ইমপ্রেশন নর্মাল, ফাইন্ডিংস। ওকে, রিপোর্টটা পাঠিয়ে দাও। আর সাজিয়ে নামের রুগীর বাড়ির লোককে বলো লামি আসছে, টেনশন না করতে। নার্স রূপা মাথা নেড়ে চলে যায়। রানফের ফোন বেজে ওঠে। উর্বি ফোন দিয়েছে। ম্লান হেসে ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে উর্বির বিষণ্ণ কণ্ঠস্বর, কি করছেন? কিছু না। তোমার কি হয়েছে? শরীর খারাপ? না। মন? না। মেজাজ? উর্বি হেসে ফেলে। রানব বলে, কপালের ব্যথা কমেছে? অস্ফুট স্বরে বলে ওঠে উর্বি। রানব বলতে থাকে, আখতারুজ্জামানের অ্যাসিস্ট্যান্ট তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন দিয়েছে। আজ নাকি তোমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। জানি, আর বোধহয় ওখানে যাওয়া হবে না আমার। রানব অবাক হয়ে বলে, কেন? একসাথে 2 জন সাইকিয়াট্রিস্টকে অ্যাফোর্ড করতে পারবো না আমি। 2 জন সাইকিয়াট্রিস্ট মানে? আরেকজন পেয়ে গেছি আমি, ভাবছি তাকেই দেখাবো এখন থেকে। চেঞ্জ করেছো? আখতারুজ্জামান তো ভালো ছিল। সাইকিয়াট্রিস্টের নাম কি? কোথায় বসেন? উর্বি কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ঠান্ডা গলায় বলে, নাম ডক্টর রানব করিম খান। রাত কটা বাজে উর্বি জানে না। ঘর অন্ধকার করে শুয়ে আছে সে। ফোনটাও দূরে কোথাও একটা ফেলে রেখেছে হয়তো। পাশ ফিরে শুয়ে উর্বি বারান্দা থেকে আসা আধো আলোতে দেখতে পায় রানব এখনো ফেরেনি। দরজা চাপিয়ে রাখা, হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে থাকে সে। দরজা ঠেলার শব্দ হতে উর্বি মাথা তুলে তাকায়। বাইরে থেকে মাথা বাড়িয়ে উকি দেয় শর্মি। ঘুমে জড়ানো কণ্ঠে বলে ওঠে, আন্টি আসবো? উর্বি উঠে বসে। বেডসাইডের টেবিল ল্যাম্প জেলে শর্মির দিকে তাকিয়ে বলে, এসো।
শর্মী চোখ ডলতে থাকে, ঢুলতে ঢুলতে বিছানার কাছে এগিয়ে এসে বলে, আন্টি আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? আপু নেই, আমার খুব ভয় ভয় করছে। উর্বি হেসে হাত বাড়িয়ে দিয়ে বলে, অবশ্যই এসো। শর্মী গিয়ে উর্বির পাশে শুয়ে পড়ে, উর্বির মাথায় হাত বুলিয়ে দেয়। শর্মী বলে, কেমন আওয়াজ আসছিল আন্টি? এই জন্যে আমি হরর মুভি দেখতে চাই না। তখন ভাইয়া বলল, আয় দেখে যা, কত ইন্টারেস্টিং, দেখে যা। আমার এখন ভয় করছে, আমি তুলতুলকে রুমে ফেলে এসেছি। উর্বি বলে, তুলতুলকে? তোর ময়না পাখির নাম রেখেছি তুলতুল, কিন্তু ওর নাম তো গুপি। গুপি কোনো নাম হলো? ওর নাম তুলতুল। উর্বি হাসে। শর্মী উর্বির দিকে এগিয়ে আসে। উর্বি শর্মীর গায়ে একটা হাত রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে শর্মী বলে, কয়টা বাজে আন্টি? উর্বি হাত বাড়িয়ে অনেক খুঁজে ফোনটা পেয়ে যায়। ফোনটা নিয়ে দেখে রাত প্রায় 1টার কাছাকাছি। শর্মী বলতে থাকে, পাপা কেন আসছে না? 2টা-3টা বেজে যাবে আসতে, আর কিছু এমার্জেন্সি কেস রয়েছে হাতে। জানো আন্টি, আমার পাপাকে খুব ভয় লাগে মাঝে মাঝে। কেন কেন? উর্বি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। শর্মী বলতে থাকে, পাপা প্রতিদিন কত লোকের পেট কাটে, বুক চিরে হার্ট দেখে, আমার খুব ভয় লাগে এসব কথা মনে পড়লেই। ভাই আপু দুজনেই ডাক্তার হতে চায় পাপার মতো, আমি হব না বাপরে বাপ। উর্বি হেসে ফেলে বলে, তা কি হবে তুমি? আমি কার্টুনিস্ট হব। উর্বি বক বক করছে। উর্বির ঘুম কেটে গিয়েছে। সে একমনে শুনতে থাকে শর্মী নামের কিশোরী মেয়েটির গল্প। যেন এই গল্পগুলো শর্মী উর্বির জন্য জমিয়ে রেখেছিল। এই আন্টি শুনছ? শুনছি, বলো। আচ্ছা আন্টি, পাপা এসে গেলে আমাকে কি ওই রুমে পাঠিয়ে দেবে আজ? আপু তো নেই। ভয়ে ভয়ে বলে শর্মী। উর্বি শর্মীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হেসে ফেলে। তারপর হাসতে হাসতে বলে, না, আজ তোমার পাপাকে গেস্ট রুমে পাঠাবো। শর্মী হাসছে, খিলখিলিয়ে হাসছে। হঠাৎ খটখট আওয়াজ হতেই উর্বি আর শর্মী চুপচাপ হয়ে যায় দুজন। আওয়াজটা আজ পশ্চিমের কোণার ঘর থেকে আসছে। শর্মী উর্বির দিকে আরও এগিয়ে গিয়ে উর্বিকে শক্ত করে ধরে বলে, ওই দেখো আন্টি, মিথ্যা বলিনি। উর্বি উঠে বসে, একটু থেমে আবারও আওয়াজ হতে থাকে। শর্মী বলে, কি করবে আন্টি? দেখে আসি চলো। না আন্টি, আমার ভয় করছে। ঠিক আছে, আমি একাই যাচ্ছি, তুমি থাকো এখানে। না, আমি এখানে একা থাকবো না, চলো যাচ্ছি। শর্মী উঠে বসে। উর্বি শর্মীর হাত ধরে এগিয়ে যায় ধীর পায়ে। আওয়াজ হতেই থাকে। খুব সম্ভবত আওয়াজটা রওশনারার ঘর থেকে আসছে। শর্মী ফিসফিসিয়ে বলে উর্বিকে, আন্টি কিসের শব্দটা? ভয় করছে তো। উর্বিও ফিসফিসিয়ে বলে, না গেলে তো বুঝতে পারবো না, চলো। রওশনারার ঘরে দরজা চাপিয়ে রাখা। দরজার সামনে এসে উর্বি দম নিয়ে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। মুহূর্ত কেটে যায়। শর্মী ভয়ে ভয়ে উর্বির পেছন থেকে মাথা বের করে উকি দেয় সামনে। উর্বি হতভম্ব হয়ে আশেপাশে তাকাচ্ছে। তার সামনে কয়েক গজ দূরে রওশনারার সিন্দুকের কাছে টর্চ হাতে দাঁড়িয়ে থাকা একটা শীর্ণকায় লিকলিকে দেখতে শরীর এক দৃষ্টে তাকিয়ে আছে তাদের দিকে। রণবকে দেখে সুমনা একটা হাসি দিয়ে বলে, আমি জানতাম আপনি আসবেন, আমি আর ঝুমুর আপনার জন্য অপেক্ষা করছিলাম। রণব প্লান হাসে। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলে, তোমাদের পিকনিক শেষ? হ্যাঁ, খেয়ে দিয়ে সবাই যে যার রুমে ঢুকেছে। ঠিক আছে, স্বামীকে ডেকে দাও, বলো পাপা এসেছে। সুমন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমরা তো ওর খালামণি দুলাভাই, ওর নিরাপত্তা দিতে কি আমরা জানি না? রণব সুমনাকে থামিয়ে দিয়ে বলে, এই না, একদম তেমনটা নয় সুমনা, বুঝতে পেরেছি দুলাভাই, আমরা মাইন্ড করিনি। রণব বলতে থাকে, একটু বোঝো আমাকে সুমনা, মেয়ে দুটো বড় হচ্ছে, ওরা নিজেদের ভালো মন্দ কিছুই বোঝে না, শুধু হাতে পাই বড় হয়েছে। এই আজ তোমাদের এই অনুষ্ঠানে রাজ্যের বাইরের লোকজন এসেছে, উঠতি বয়সের ছেলেরা সব। বাবা হিসেবে আমার চিন্তা হয় মেয়ে দুটো আমার বাড়ি ছাড়া অন্য কোথাও রাত থাকলেই আমি ভাবি এই বুঝি কোনো বিপদ ঘটে গেল। রুমার সাথে ছোটবেলায় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল, তোমরা শুনেছ। কন্যা সন্তান বড় করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, চোখ কান খোলা রাখতে হয়। গা ছাড়া ভাব করলেই কোনো না কোনো শকুন থাবা বসাতে আসে। তোর মেয়ে বাচ্চা থাকলে বুঝতে, আজ এখানে এত ছেলেরা আসবে জানতাম। ওরা না আসলে আমি কখনই তোমাদের বঞ্ঝিকে তোমাদের থেকে নিয়ে যেতাম না। এই তো কিছুদিন আগে এসে 3 দিন থেকে গিয়েছে, তখন আপত্তি করিনি তো। আমিও মানি তোমরা ওদের নিরাপত্তা দেবে, তবে আজ নয়। আমার মন মানছে না আজ, আসবে আরেক সময়।
তোমার শ্বশুরবাড়ির দিকের আত্মীয়দের থেকে ছেলেকে আমি পছন্দ করি না। সব কয়টা পয়েন্ট চাইল, এদের সাথে আমার সরল মেয়েটি রাতে এক বাড়িতে থাকবে, আমার ভালো লাগবে না। এতে মাইন্ড করলো আমি হেল্পলেস সুমনা। কথাগুলো এক নাগারে বলে রাউনাফ থামে। সুমনা তার দুলাভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। ঝুমুর এক গ্লাস পানি রাউনাফের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন দুলাভাই, পানি খান। ব্যাখ্যা দিতে দিতে আপনি হাঁপিয়ে উঠেছেন। আরে আমরা কিছুই মনে করিনি, সত্যি বলছি। রাউনাফ হেসে ফেলে। সুমনা বলে, এত ব্যাখ্যা দিতে জানেন আপনি? সত্যি আমরা কিছুই মনে করিনি। রাউনাফ বলে, আসলে তোমাদের আপার কাছে ব্যাখ্যা কৈফত দিতে দিতে আমি এক্সপার্ট হয়ে গিয়েছি এসবে। মানুষটা তো নেই, কিন্তু তার শিখিয়ে দেওয়া অভ্যাসগুলো রয়ে গিয়েছে আমার মধ্যে। সুমনা হাসে। ঝুমুর চলে যায় সাইমিকে ডেকে দিতে। সুমনা রাউনাফের দিকে তাকে বলে, আপনি পারেনও। হসপিটাল থেকে এখানে ছুটে আসলেন, ফোন করে বললেই ঝুমুরকে নিয়ে পাঠিয়ে দিতাম আপনার মেয়েকে। এত চাপ নিতে পারেন? আয়নের বাবা তো সবসময় বলে, রাউনাফ ভাই এত ফিট কিভাবে থাকে বুঝি না। আমি তো পানি খেলেও আমার ভুঁড়ি বেড়ে যায়। তখন আমি তাকে বলি, রাউনাফ ভাই প্রতিদিন যা করে তুমি বছরেও তা করো না। রাউনাফ হাসে। সুমনা বলে, কাজ একটু কমিয়ে দিন, এখন নতুন বিয়ে করেছেন, কম বয়সী বউ, তাকে একটু বেশি বেশি সময় দিন। সুমনার কথার পিঠে রাউনাফ কোনো কথা বলে না। সাইমি চোখ ডলতে ডলতে সুমনাদের লিভিং রুমে এসে দাঁড়ায়। তার পাপার দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, দিস ইজ নট ফেয়ার পাপা, দিস ইজ টু মাচ। উর্বি ঘামছে। শর্মিকে আগলে নিয়ে সামনে তাকিয়ে থাকে। শর্মি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে সামনের রোগা পটকা লোকটাকে। একটা 3/4 প্যান্ট পরে খালি গায়ে টর্চ হাতে দাঁড়িয়ে আছে। জীর্ণ শীর্ণ শরীর, কৃষ্ণবর্ণের গাত্র, গায়ে কোনো তরল মেখেছে, সম্ভবত সিক করছে পুরো শরীর। শর্মি কাঁপা কাঁপা গলে বলে, আন্টি এটাকে? উর্বি গলার স্বর স্বাভাবিক রেখে বলে, চোর। চোরটা একবার উর্বির দিকে তাকায়, একবার শর্মির দিকে। দরজা আটকে দুজনেই আছে দাঁড়িয়ে, পালাবার পথ নেই। সে ভাবছে কি করা যায়। শর্মি ফিস ফিসে বলে, আন্টি ওই লোকটা কিভাবে টের পেল দাদুর সিন্ধুকে গয়না আছে? উর্বি ফিস ফিসে বলে, তা আমি কি করে জানবো, ওকে জিজ্ঞাসা করো। শর্মি সত্যি সত্যি চোরের দিকে তাকে বলে, আমার দাদুর সিন্ধুকে গয়না আছে, আপনি জানলেন কিভাবে? আমরা তো জানি না। চোরটা হঠাৎ 3/4 পকেট থেকে একটা পিস্তল বের করে উর্বিদের দিকে তাক করে। উর্বি শর্মিকে নিজের পেছনে আড়াল করে নেয়। চোরটা ক্যানে গলায় ভৌতিক আওয়াজ করে বলে, চিক্কুর দেব না, চিক্কুর দিলে খবর আছে। উর্বি ভয়ার্ত কণ্ঠে হাত উঠিয়ে বলে, আস্তে আস্তে, আপনি আগে ওটা নামান। শর্মি উর্বিকে বলে, চিক্কুর? আন্টি হোয়াট চিক্কুর? কি বলছে এই লোক? উর্বি তাড়াহুড়ো গলায় বলে, এটা আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা, এর মানে চিৎকার। শর্মি একটু চুপ করে, এখন আমি তোমায় পরে বুঝিয়ে বলবো। তারপর চোরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপায় বলে, কি চাই? চোর সিন্ধুকের দিকে আঙুল তাক করে বলে, এইটা যা আছে সব নিতে চাই। খুলে দাও, চাবি কই? এটাতে যা আছে সব নিতে চাই, খুলে দাও, চাবি কোথায়? চাবি আমার শাশুড়ির কোমরে, সে বাড়িতে নেই। উর্বি স্বাভাবিক গলায় বলে। চোর বিরক্তি ভঙ্গিতে বলে, ও তাহলে চুপচাপ মুখ বন্ধ করে খাড়াইয়া থাহো, আমি এইটা ভাঙবো। ও তাহলে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো, আমি এটা ভাঙবো। নাবিল ঘুম থেকে উঠে পড়ে। কানে হঠাৎ ঠুকঠাক শব্দ আসছিল। হুট করে ঘুমটা ভেঙে গেল। হাই তুলে বিছানা থেকে নেমে সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শব্দটা দোতলা থেকে আসছে। সিঁড়ি যত অতিক্রম করছে শব্দটা তত জোরালো হচ্ছে। একটা উৎকণ্ঠা চেপে বসে নাবিলের চোখে মুখে। সে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে। চোর এক হাত দিয়ে পিস্তল তাক করে আরেক হাত দিয়ে রডের সাহায্যে প্রহার করে যাচ্ছে মানধাত্তার আমলে সিন্ধুকের তালায়। কিছুক্ষণ পরে হাঁপিয়ে উঠে উর্বিকে বলে, তুমি ভাঙা দাও। শর্মি বলে ওঠে, আন্টি কেন ভাঙবে? আন্টি কি চোর? চোর তো তুমি। চোর শর্মির দিকে তাকে বলে, একেবারে চুপ, বড় লোকের ঢেম্মি মাইয়া, পাকনা পাকনা কথা কবা। উর্বি চাপা স্বরে চিল্লিয়ে বলে, খবরদার, আমার মেয়ের সাথে এভাবে কথা বলবেন না। চোর ঘুরে উর্বির দিকে পিস্তল তাক করে। উর্বি একটা ঢোক গিলে বলে, আচ্ছা আমি ভাঙছি সিন্ধুক, আপনি ওটা নিচে নামান। উর্বি সিন্ধুক ভাঙার চেষ্টা করতে থাকে। চোর শর্মির দিকে পিস্তল তাক করে রাখে। কিছুক্ষণ বাদে শর্মি আবারও বলে ওঠে, তুমি এটা গায়ে কি মেখেছ? তৈল।
খাঁটি সরিষার তেল কেন মেখেছ? যাতে কেউ জড়াইয়া ধরলে পিছলা যাইতে পারি, পালাইতে পারি। হোয়াট? জাবরাইয়া আন্টি। শর্মী উর্বির দিকে তাকিয়ে বলে। উর্বি সিন্দুক ভাঙতে ভাঙতে জবাব দেয়, জাপটে ধরা। শর্মী নাকমুখ কুচকে বলে, সি, এই লোককে কে জাপটে ধরবে? গা থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে। কথাটায় যেন চোর খুবই অপমানিত হলো। শর্মীর দিকে তাকিয়ে ধমকে বলে, চুপ, একেবারে চুপ। এসব কি হচ্ছে এখানে? নাবিলের গলার আওয়াজে উর্বি প্রহার থামিয়ে দেয়। চোর চমকে ওঠে, নাবিলের দিকে তাকায়। পাপার মতো লম্বা হয়েছে নাবিল, তাই যে কেউ তাকেই এখনই সুপুরুষ মনে করতে বাধ্য। সেখানে 5 ফুট 2 ইঞ্চির শীর্ণকায় চোর ঘাবড়ে যাবে, এটাই স্বাভাবিক। নাবিল হতভম্ব হয়ে সবার মুখের দিকে তাকায়। অস্ফুট স্বরে বলে, কেউ আমাকে বলবে হচ্ছেটা কি এখানে? উর্বি ঠান্ডা গলা বলে, উনি চোর, চুরি করতে এসেছে, আমরা ওনাকে সাহায্য করছি। নাবিল হতভম্ব হয়ে বলে, সাহায্য করছি মানে? উর্বি চেঁচিয়ে ওঠে, দেখছো না হাতে পিস্তল? এখন কথা না বলে এসো, আমাকে তালাটা ভাঙতে সাহায্য করো। নাবিল ক্ষেপে চোরের দিকে তাকায়। চোর নাবিলের চাহনি দেখে ঘাবড়ে যায়। নাবিল শার্টের হাতে গুটিয়ে নিতে নিতে বলে, কোথা থেকে উদয় হলি সিসকে বেটা চোর? তোর এই খেলনা বন্দুক সরা। উর্বি হতভম্ব হয়ে চোরের দিকে হাতের দিকে তাকায়, হতভম্ব হয়ে বলে, এটা খেলনা বন্দুক? নাবিল বিরক্ত ভঙ্গিতে বলে, মাথায় তো শর্মীর ব্রেন নিয়ে ঘোরেন আপনি, বুঝবেন কি করে এটা আসল পিস্তল না নকল? চোর ঘাবড়ে গিয়ে হাত থেকে নকল পিস্তলটা ফেলে দেয়। নাবিল হাতা গোটাতে গোটাতে এগিয়ে যায়। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি তুলে চোরটাকে সে আছাড় মারবে। চোর তরাক করে লাফিয়ে 3 পা পিছিয়ে গিয়ে পকেট থেকে একটা চাইনিজ চাকু বের করে নাবিলের দিকে তাক করে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব উর্বি নাবিলকে সরিয়ে দেয়। চোর ওদের দিকে চাকু তাক করে ধরে পৈশাচিক হাসি দিয়ে বলে, হে হে, এইটা কিন্তু নকল না, মিরপুরের এক মাস্টারের বাড়ি থেকে চুরি করছি। উর্বি আতঙ্কিত গলায় বলে, তুমি চোর না ডাকাত? আগে নিজের প্রফেশন ক্লিয়ার করো। আগে আল্লাম সার্কাসের বাবুর্চি, মালিক ব্যবসায় লস খেয়ে গেল, এখন এই ধান্দায় ঢুকছি। আগে ছিলাম সার্কাসের বাবুর্চি, মালিক ব্যবসায় লস খেয়ে গেল, এখন এই কাজ করছি। এই ভিআইপি এরিয়ায় তোমার মতো একটা সিসকে চোর এত কিছু কিভাবে জানলে? আমাদের বাড়ির সম্পর্কে, আমার শাশুড়ির লকারে গয়না কিভাবে জানলে? উর্বির প্রশ্নে চোর হাসতে হাসতে বলে, ওগুলো মগো জানতে হয় না, আন্দাজ করতে পারি। আর তোমার হাউরির ঘরে আন্দাজে ঢুকছি। নাবিল খেপে গিয়ে চোরের দিকে 2 কদম এগিয়ে যায়। উর্বি পেছন থেকে নাবিলের হাত টেনে ধরে চেঁচিয়ে ওঠে, বলে, চুপ করে দাঁড়াও, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। চোর চাকুটাকে ঘোরাতে ঘোরাতে বলে, তালা পরে ভাঙমু, খিদা লাগছে, কিছু খাইতে দাও আগে। আর খবরদার তিরিং বিরিং করবা না, এক পোজ দিয়ে মাথা আলাদা করবো কিন্তু। উর্বি ঘামছে, মনে মনে বলছে, আপনি এখনো কেন আসছেন না শর্মীর পাপা? স্বামী মুখ ভার করে গাড়িতে বসে আছে। রানা ফেসে ড্রাইভ করতে করতে এক হাত দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। স্বামী বলে, একদম আমার সাথে কথা বলবে না তুমি পাপা। রানা ফাঁসে নরম গলা বলে, সরি মামনি, আর একদিন খালামনির বাড়িতে রাতে থেকো, আজ নয়। আজ কি সমস্যা পাপা? আমি কি ছোট? তুমি এমন কেন করো? ওরা সবাই হাসাহাসি করছে। না মা, তুমি ছোট নও, তুমি অনেক বড়, ইয়াং প্রিটি লেডি, সেজন্যই তো ভয়। কোনো ড্রাকুলা এসে রাউন্ড আপ করিমের প্রিন্সেসটাকে নিয়ে যায় যদি আবার। স্বামী চুপ করে থাকে। রাউন্ড আপ বলতে থাকে, নেক্সট উইক সিনেপ্লেক্সে নিয়ে যাব আমি নিজে, এখন প্লিজ মুড ঠিক করো। এক হাতে চাকু ওদের 3 জনের দিকে তাক করে, আর এক হাত দিয়ে গপাগপ ভাতের লোকমা মুখে ঠুসছে। উর্বি, নাবিল, শর্মী 3 জন সামনে চুপচাপ বসে আছে। যতবার উর্বি চাকুটার দিকে তাকাচ্ছে ততবার একটা করে ঢোক গিলছে সে। কি ভয়ঙ্কর চাকু! চোর খেতে খেতে ওদের দিকে তাকায়। শর্মী বিরক্ত ভঙ্গিতে বলে, আপনি এভাবে বিশ্রীভাবে খাচ্ছেন কেন? ঠিকভাবে খান। কোনো টেবিল ম্যানার জানেন না নাকি? পাপা এভাবে খেতে দেখলে আপনাকে বকতুম। চোর বিরক্ত ভঙ্গিতে বলে, এই মাইয়া এত কথা কয় ক্যা? উর্বি ফিসফিসিয়ে শর্মীকে বলে, চুপ করো না। নাবিল বলে, তোর বয়স কত? চোর মাথা তুলে নাবিলের দিকে তাকায়, ধমক দিয়ে বলে, তুই তুকারি করবা না, মোর বয়স 26 বছর। নাম কি তোমার? নাবিল বলে ওঠে, পল্টু। তোমার শরীর এত টিংটিঙে কেন? খেতে পাও না নাকি? এত চুরি করো,
সেসব দিয়ে কি করো? পল্টু খাওয়া থামিয়ে হাসে, বলে আমরা ইচ্ছা করে গতরে এই রকমের বানাই, এতে দৌড়াইতে সুবিধা হয়, ধরা পড়ি না সহজে। সবাই চুপচাপ। নাবিল সুযোগ খুঁজছে কখন চোর একটু অন্যমনস্ক হবে আর সে চাকুটা কেড়ে নিবে। পল্টু বিরক্ত ভঙ্গিতে বলে, এইসব কে রাঁধছে? উর্বি বলে, আমি রেঁধেছি। কেন? তোমাকে দেশের বাড়ি কোন হানে? বরিশাল। এই রান্ধন তো বরিশালের না। এক ড্যাগ ঝোল দিয়ে থুইছ, এইটা তো উত্তরবঙ্গের মানুষে খায়। আজ খিদা আসিল বইলা খাইলাম, নয়তো পল্টু এসব থার্ড ক্লাস রান্ধন সিও দেখে না। সময় থাকলে তোমারে আজই রান্না শিখে যাইতাম। আমি সার্কাস দলে 8 বছর বাবুর্চি কাম করেছি। নাবিল পল্টুর অন্যমনস্ক ভাব দেখে এগিয়ে যায় 2 পা। পল্টু মাথা তুলে বলে, মোরে গঙ্গা মনে হরণের দরকার নাই, ওইখানে চুপচাপ খাড়াইয়া থাহো। নাবিল দাঁড়িয়ে যায়। শর্মী নীরবতা ভেঙে উর্বিকে বলে, হোয়াট? গঙ্গা আন্টি? উর্বি একটা গভীর নিঃশ্বাস ফেলে শর্মীর সরল মুখের দিকে তাকে বলে, গঙ্গা মানে বোকা। পল্টু বলে, তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে একটা কথা কই, দারোয়ানটারে পাল্টাইবা। আসার সময় দেখলাম শরীরে বৈশা বৈশা ঘুমাইতেছে চেয়ারে। ওরে বেতন দাও কত? নাবিল বলে, পাপা জানে। পাপা পাপা করবো না, যত সব। আব্বা বলবা মুসলমানের বাচ্চা, আব্বারে পাপা ডেডি কইলে পাপ হয়। সবাই চুপ। পল্টু আবার উর্বিকে বলে ওঠে, তুমি এই পোলাপান দুইটার কি হও? উর্বি কিছু একটা বলতে যাবে, তার আগে নাবিল বলে ওঠে, উনি আমার পাপার ওয়াইফ। ওয়াইফ কি? বউ। তোমার আব্বার বউ মানে তোমাকে আম্মা? উর্বি চুপ করে থাকে। নাবিল মাথা নাড়ায়, বলে, আমার মা মারা গেছে। পল্টু অবাক হয়ে বলে, ও তোমগো হেতিমা? শর্মী উর্বিকে বলে, আন্টি হতিমা কি? উর্বি বিব্রত হয়ে নিচে সরে বলে, সৎমা। শর্মী চুপ হয়ে যায়। সৎমা শব্দটা তার পছন্দ না মোটেই। সে চোরকে বলে, উনি আমার পাপার ওয়াইফ আর আমার আন্টি, কোনো হতিমা না। আর আপনি প্লিজ আপনার ভাষা ঠিক করেন, অর্ধেক কথা বুঝতেই পারছি না। বুঝতে না পারলে উত্তর দেব কি? পল্টু শর্মীর কথায় পাত্তা না দিয়ে বলে, হতিমা সবসময় খারাপ হয় না। তোমগো এই হতিমারে ভালো মনে হইতেছে আমার। দেখো কেমনে তোমাকে আগলাইয়া রাখতে আছে। হতিমা তো আসিল আমার, ডেইলি মাইর খাইতাম। আব্বার ওপরে পাছার ওপরে ঠাস ঠাস মারতো, আব্বারে দিয়া মাইর খাইতো। 10 বছর বয়সে রাগে দুঃখে বাড়ি ছাড়লাম। কথাগুলো বলতে বলতে পল্টু খুবই ইমোশনাল হয়ে পড়ল। নাবিল বিরাট সুযোগ হাতে পেল। অন্যমনস্ক ভাব দেখে চোরের পলকে একটান মেরে চোখের পলকে পল্টুর হাতের চাকুটা কেড়ে নেয়। পল্টু তরাক করে লাফিয়ে ওঠে। উর্বি সাহস পেয়ে ছুটে যায় পল্টুর কাছে। পল্টুর হাত শক্ত করে ধরে শর্মীর দিকে চেঁচিয়ে ওঠে, শর্মী দড়িয়ানো, দড়িয়ানো, এটাকে বাঁধতে হবে। নাবিল চাকুটা দূরে ছুঁড়ে ফেলে পল্টুর দিকে গিয়ে যায়। অন্য হাত শক্ত করে ধরে। পল্টু ক্যানক্যানে গলায় বলতে থারে, সারো কইলাম, মোড়ে সাইডা দাও কইলাম। শর্মী ঘুরছে, কি করবে বুঝতে পারছে না। উর্বি চাচাতে থাকে। দড়ি কিচেনে 3 নম্বর ক্যাবিনেটে। গো গার্ল গো। পল্টু এর মাঝে এক কাণ্ড ঘটিয়ে ফেলে। নাবিলের হাতে কামড় বসে এক দৌড় লাগায় সিঁড়ির দিকে, কিন্তু তার আগে উর্বি গিয়ে তাকে আটকে ফেলে। বৃদ্ধ দারোয়ান মজিদ মিয়া চেয়ারে বসে ঝিমোচ্ছে। রওনক গেটের কাছে গাড়ি থামিয়ে হর্ন বাজিয়ে যাচ্ছে। কিছু সময় পরে মজিদ মিয়া ঘুম থেকে উঠে গেট খুলে দেয়। রওনক গাড়ি পার্ক করে সাইমিকে নিয়ে রওশন মঞ্জিলের সদর দরজার দিকে এগিয়ে যায়। সদর দরজার কাছে এসে থমকে যায় রওনক। সাইমি আর রওনক একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বাড়ির ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে সম্ভবত। রওনক কলিং বেল টিপতে গিয়েও টেপে না। ওয়ালেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুলে। দরজা খুলে রওনক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত মুষ্টিবদ্ধ করা। স্বামী পেছন থেকে তার পাপার শার্ট খামচে ধরে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে মাথা বের করে সামনে উকি দিতে সে স্তব্ধ হয়ে যায়। পল্টুকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। নাবিল আর শর্মী তার পেছনে টান টান হয়ে দাঁড়িয়ে। উর্বি পাশেই কপালে হাত চেপে দাঁড়িয়ে আছে। তার কপাল পুনরায় কেটে গিয়ে রক্ত ঝরছে। পল্টু যখন নাবিলের হাতে কামড় দিয়ে দৌড়াচ্ছিল, তখন উর্বি গিয়ে পল্টুর সামনে দাঁড়ায়। নাবিল নিজেকে আড়াল করতে গিয়ে একটা গ্লাস উঠিয়ে ছুঁড়ে মারে পল্টুর দিকে, কিন্তু সেটা ভুলবশত লেগেছে উর্বির কপালে। পুরো বাড়ি লন্ডভন্ড হয়ে আছে। লিভিং রুমের সোফা উল্টিয়ে পড়ে আছে। মেঝেতে স্থানে স্থানে কাঁচের টুকরো। অনেক ধস্তাধস্তির পরে পল্টুকে বাগে আনতে পেরেছে আহত উর্বি আর রওনক করিমের 2 ছানা।
রানা সবাইকে অবলোকন করে হতভম্ব গলায় বলে, হোয়াটস গোয়িং অন? শর্মি উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আমরা চোর ধরেছি পাপা, এই দেখো চোর। রানা উর্বির দিকে তাকায়, উৎকণ্ঠা নিয়ে বলে, কপাল কেটেছে কিভাবে আবার? শর্মি বলে, ভাইয়া গ্লাস ছুঁড়ে মেরেছে। রানা হতভম্ব হয়ে ছেলের দিকে তাকায়। নাবিল বলে, পাপা, আমি চোরকে মারতে যাচ্ছিলাম, ভুলে ওনার কপালে গিয়েছে, এক্সট্রিমলি সরি। শাইমি তার পাপার পেছন থেকে বেরিয়ে আসে, উত্তেজিত গলায় বলে, এটা চোর, ওরা 3 জন ধরেছিস? শর্মি বুক ফুলিয়ে বলে, ইয়েস, আমরা 3 জন। ইট ওয়াজ এক্সাইটিং, তুই মিস করে গেলি আপু। উর্বি যন্ত্রণা ভুলে রানব করিমের অবুজ 2 কন্যার কথোপকথন শুনে শাইমি বলে, ধুর, আমি আজ কেন গেলাম খালামণির বাড়িতে, তোরা কত মজা করলি। শাইমির কথায় উর্বি হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। শাইমি বলতে থাকে, এই চোর এত বিশ্রী কেন দেখতে, টু ডার্ক অ্যান্ড ডার্টি, ইয়াক। নাবিল বলে ওঠে, তো তুই কি আশা করেছিলি চোর ঋত্বিক রোশনের মতো দেখতে? শর্মি হাসতে হাসতে বলেন, না, আপু ভেবেছিল চোর বিটিএস এর জেংকুকের মতো দেখতে। শর্মির কথায় হেসে ফেলে নাবিল, হেসে ফেলে উর্বিও। রাওনাপ অবাক হয়ে সবার বাচ্চা মতো দেখতে থাকে, তারপর বলে ওঠে, চুপ চুপ করো এখন সবাই, আই শুড কল দ্য পুলিশ। আর শাইমি, এভাবে কারো বডি শেমিং করতে হয়? এসব শিখিয়েছি তোমাকে আমি, ওকে আল্লাহ বানিয়েছে। উর্বি এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না। ভোলা ভোলা 3 সেনার ভোলা ভোলা বাপের কথা শুনে কপাল থেকে হাত সরিয়ে পেট চেপে ধরে হাসতে থাকে সে। রানব তার দিকে তাকায়, উর্বি চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে মেঝের দিকে তাকিয়ে সে হাসতে থাকে। চেয়ারে বসে চোর পল্টু তখনও বিড়বিড় করে থাকে, সারো কইলাম, মোড়ে সারো কইলাম। রাত 3:30 নাগাদ টহল পুলিশ আসে, রানফের সাথে কথা বলে চোর পল্টুকে নিয়ে চলে যায়। পুলিশ চলে গেলে রানব তার ছেলেমেয়েদের দিকে তাকে বলে, এখন যার যার রুমে গিয়ে রেস্ট নাও, সকালে নিয়ে কথা হবে, যাও সবাই। উর্বি চুপচাপ দাঁড়িয়ে আছে, রাওনাফের 3 পুত্র কন্যাও দাঁড়িয়ে আছে। রাওনাফ নিচু স্বরে উর্বির দিকে তাকে বলে, তোমার ড্রেসিং দরকার, চলো। উর্বি ধীর পায়ে এগিয়ে আসতে নিলে দুর্ঘটনাবশত পা রেখে দেয় ভাঙা কাঁচের টুকরোতে। ঘটনাটা ঘটতে সময় নিয়েছে 4 সেকেন্ড, কিন্তু সবে হতভম্ব হয়ে মিনিট খানেক উর্বির দিকে তাকিয়ে রইল। রাওনাফ হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, বিড়বিড় করে মুখ থেকে তার একটা শব্দ বের হয়, আনবিলিভেবল। উর্বি মুখ তুলে রাওনাফের দিকে তাকায়। নাবিল, শর্মি, শাইমি 3 জনে এগিয়ে আসে। নাবিল একটা উল্টানো সোফা ঠিক করে দেয়, শাইমি ধরে ধরে উর্বিকে বসিয়ে দেয়। রাওনাফ বলতে থাকে, এটাই বাকি ছিল, তবে এটা কম হয়ে গেল মৃদুলা উর্বি, তোমার হাত দুটো এখন অক্ষত। রাওনাফের কথায় ব্যথাতুর শরীরে উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসতে চায়। রাওনাফ বলে, দেখেছো মেঝেতে এত কাঁচের টুকরো ছড়িয়ে আছে, তবু আকাশের দিকে তাকিয়ে হাঁটো। নাবিল তার পাপার দিকে তাকায়, তার পাপার কণ্ঠে ওই মেয়েটার জন্য উৎকণ্ঠা। যন্ত্রণায় উর্বির চোখ থেকে পানি বের হয়ে যায়। রাওনাফ কিছুক্ষণ ভাবির দিকে তাকিয়ে থেকে শার্টের হাতা ফোল্ড করে নেয়। উর্বি তার দিকে তাকিয়ে তার পদক্ষেপ বোঝার চেষ্টা করছে। রাওনাফ কোনো সংকোচ ছাড়াই অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে উর্বিকে কোলে তুলে নেয়। শর্মি পাপার দিকে হা করে এক পলক তাকিয়ে সাথে সাথে নিজের চোখ চেপে ধরে। শাইমি অন্যদিকে মুখ ঘুরিয়ে মিটি মিটি হাসছে। শুধুমাত্র নাবিল কপাল কুঁচকে তাকিয়ে আছে। বিব্রত, অবাক, লাজুক উর্বি রাওনাফের দিকে তাকিয়ে আছে। রাওনাফ তার দিকে তাকায় না, খুবই স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি ভাঙতে থাকে। শাইমি এবার মাথা ঘুরিয়ে তার পাপাকে দেখে। শর্মির চোখ চেপে ধরল হাতের আঙুলের ফাঁক দিয়ে। এতক্ষণ ঠিকই দেখেছে পাপা আর আন্টিকে। সে ধীরে ধীরে মুখ থেকে হাত নামিয়ে নেয়। শাইমি এসে আবারও শর্মির চোখ চেপে ধরে। নাবিল কপাল কুঁচকে ছিল এতক্ষণ, কিন্তু ধীরে ধীরে তার কপালের ভাঁজের রেখা বিলীন হয়। কোনো এক অচেনা কারণে তারও একটু একটু হাসি পাচ্ছে। একটু পরপর উর্বি মৃদু আর্তনাদ করে উঠছে। রাওনাফ তার পা থেকে কাঁচের টুকরোটা বের করে তার দিকে বিরক্ত ভঙ্গিতে তাকায়, তারপর পা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। রাওনাফ বলতে থাকে, আনবিলিভেবল, তুমি নাকি ওমান্স অফ 30, তোমার থেকে শর্মিও বেশ স্মার্ট। উর্বি চুপ করে থাকে। রাওনাফ বলে, ব্যথা করছে খুব। উর্বি মাথা নাড়ায়, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাওনাফ বলে, পেইন কিলার দিয়ে দেব? উর্বি অস্ফুট স্বরে বলে, পা থেকে হাত সরান। রাওনাফ অবাক হয়ে উর্বির দিকে তাকায়, তারপর খুবই স্বাভাবিক ভঙ্গিতে উর্বির পা থেকে হাত সরিয়ে বিছানার তার পাশে বসে। একটা গভীর নিঃশ্বাস ফেলে উর্বির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিতে উর্বি বলে ওঠে, আবার কি? রাওনাফ বিরক্ত হয়ে বলে, তোমার কপালে ড্রেসিং করতে হবে। পরপর 3 বার কপালে আঘাত পেলে
একবার কপালটাকে ফাটিয়ে কেন বসে থাকো না? উর্বি বিড়বিড় করে বলে, ওটা তো এমনিই ফাটা। রওনক উর্বির কথায় পাত্তা না দিয়ে মেডিসিনে চোবানো তুলো উর্বির কপালে চেপে ধরতেই উর্বির চোখ মুখ খিচিয়ে গগনবিদারী চিৎকার দিয়ে রওনকের হাত খামচে ধরে থাকে। রওনক চমকে উঠে নিজের হাতের দিকে তাকায়। উর্বির আর্তনাদ থেমে গেলেই রওনক এক টানে নিজের হাত সরিয়ে দিয়ে উল্টে পাল্টে নিজের হাতটাকে দেখে। নখের দাগ বসে লাল হয়ে গিয়েছে পুরো। উর্বি ধীরে ধীরে চোখ মেলে নিজের কীর্তি উপলব্ধি করতে পেরে লজ্জায় মিয়ে যায়। রওনক তার দিকে তাকিয়ে আছে। উর্বি দ্বিধা কাটিয়ে রওনকের হাত আগলে নিয়ে অপরাধী গলায় বলে, সরি।